হ্যালো, হ্যালো। আই হোপ আমাকে শোনা যাচ্ছে। প্লিজ যারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে সব ঠিক আছে নাকি। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আমি শুরু করি। আজকেরটা হচ্ছে আমাদের জিআরই ভার্বালের সেকেন্ড ক্লাস, অ্যান্ড যেটাতে বেসিক্যালি আমি ফোকাস করব। ফার্স্ট অফ অল সরি যে একটু ৩-৪ মিনিট লেট হয়ে গেল, একটু কানেকশন হওয়ার জন্য, মানে একটু ডিফিকাল্টি ছিল কিছু। সো এনিওয়ে, সো আজকে বেসিক্যালি হচ্ছে আমাদের জিআরই ভার্বালের সেকেন্ড ক্লাস। যারা এর আগে জিআরই ভার্বালের ফার্স্ট ক্লাসটা করছেন তারা জানেন যে আমি এটা কন্টিনিউশন করব। আর যারা আগের ক্লাসটা করেন নাই, ওটার পিকডিকের ফেসবুকের মধ্যে আছে, আপনারা গিয়ে লাইভ ভিডিওটা, লাইভ রেকর্ডেড লাইভটা দেখে ফেলতে পারবেন। সো সো বেসিক্যালি আজকে আমরা জিআরই ভার্বালের মধ্যে থাকবো, বা জিআরই ভার্বালে আমি লাস্ট দিন পড়ানোর সময় মনে হচ্ছিল যে আসলে যারা এর আগে ভোকাবুলারি নিয়ে কখনোই কোনো কাজ করেন নাই, তাদের আসলে দেখা যাবে যে আম, মানে ভোকাবুলারি নিয়ে কোনো কাজ করা না থাকলে আমি যদি জাস্ট জিআরই ভার্বালের সেন্টেন্স কম্প্লিশন বা টেক্সট কম্প্লিশন বা সেন্টেন্স ইকুইভ্যালেন্স বা ইভেন রিডিং কম্প্রিহেনশন নিয়ে কথা বলি, ভোকাবুলারি নিয়ে যদি কোনোই কাজ করা না থাকে, সো আপনারা আসলে ধরতেও পারবেন না জিনিসটা। সো আমি আজকে বেসিক্যালি ফুল হাই ফোকাসটা দিব ভোকাবুলারির উপর। অ্যান্ড অনেকেই, টু বি অনেস্ট, এটা ট্রু যে জিআরই ভার্বালের যে এন্টার যে প্রিপারেশনটা, সেটার মোস্ট চাঙ্কটা, সবচেয়ে বড় যে পার্ট পুরো প্রিপারেশনের, সেটা হচ্ছে আপনার ভোকাবুলারি। ওকে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। অ্যান্ড ভোকাবুলারি যে শুধু জিআরির জন্যই লাগবে সেটাও না। ভোকাবুলারি কিন্তু আলটিমেটলি কেউ যদি আইবির এমবির প্রিপারেশন নেন, বা আইবির বিবিএর প্রিপারেশন নেন, বা ওই যে আন্ডারগ্রেড লেভেলও যদি কেউ যেতে চায়, এসএডি দিতে চায়, সেখানেও ভোকাবুলারি আছে। আর যে কোনো রকম দেশের মধ্যে যদি কেউ জবের এক্সাম দেয়, সেখানেও অনেক ভোকাবুলারি কোয়েশ্চেন আছে। মানে ভোকাবুলারি সামথিং যেটা হচ্ছে আপনার মানে একদম এটার্নাল ব্যাপার, এটা সবসময় লাগবে। এখন ভোকাবুলারি ডিফিকাল্টি লেভেলটা হয়তো ডিফার করবে। হয়তো জিআরির ভোকাবুলারি লেভেলটা সবচেয়ে টাফ, এটাতে কোনো ডাউট নেই। আহ, মানে জিআরি সবচেয়ে মেইন ইয়াটাই, সবচেয়ে যে কঠিন পার্টটা সেটাই হচ্ছে ভোকাবুলারি, মানে ইংলিশের ভার্বালের পার্টটা। ওকে, আবার যদি কেউ জিম্যাট দেন জিআরই না দিয়ে, ফর এক্সাম্পল যারা এমবিএর জন্য যেতে চান, জিম্যাটে কিন্তু আবার খুব ভোকাবুলারি ফোকাস না। ওখানেও ওয়ার্ড জানা থাকা লাগে, বাট ভোকাবুলারি থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আসে না, ওগুলো হচ্ছে আপনার গ্রামার বেসড মোস্টলি। আর জিআরই কিন্তু কখনোই গ্রামার বেসড ছিল না, জিআরই মোস্টলি হচ্ছে ভোকাবুলারি বেসড জিনিস। সো এটা জিআরই ভোকাবুলারি সবচেয়ে টাফ। আবার যদি আমরা ধরেন ইভেন আইবিএর এমবিএর বিবিএর ভোকাবুলারি মোটামুটি ভালো টাফ। আবার হয়তো দেশে যে জব এক্সাম গুলো, ওটা একটু কম টাফ হতে পারে ভোকাবুলারি রেঞ্জে। বা যারা বিভিন্ন অ্যাডমিশন টেস্টও দেয় অনার্স এর জন্য, মানে বিবিএ বা বিভিন্ন রকম অ্যাডমিশন টেস্ট, সেখানেও ভোকাবুলারি থাকে। সো ডিফিকাল্টি লেভেল ওয়াইজ ভোকাবুলারি হয়তো ইজি হইতে পারে, হার্ড হইতে পারে। ওকে, যেটা জিআরিতে হচ্ছে একদম আটমোস্ট লেভেলটা, কিন্তু আপনার লাগবে ভোকাবুলারি জানা। এখন ইজি হোক হার্ড হোক, যে ধরনের ওয়ার্ডই হোক, মানে ইজি হার্ড আসলে ডিফাইন কেমনে করবো আমরা বলেন তো। একটা ওয়ার্ড ধরেন অনেক কঠিন, হ্যাঁ, ধরেন অনেক কঠিন একটা ওয়ার্ড। কঠিন ওয়ার্ড কিভাবে বলি? যে ওয়ার্ডটাকে আমি যদি এখন ১,০০০ জন মানুষের সামনে জিজ্ঞেস করি, ধরেন সামনে আমার ১,০০০ জন মানুষ আছে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই এই ওয়ার্ডটাকে আপনারা পারেন, ওয়ার্ডটার নাম বললাম। ১,০০০ জনের মধ্যে যদি কত ৮০০-৯০০ জনই যদি বলে যে আমি ওয়ার্ডটা শুনিই নাই, জীবনেই শুনি নাই, কখনো ইউজ করতে দেখি নাই, কোনো জায়গায় পাই নাই, এটা হচ্ছে কঠিন ওয়ার্ড। ঠিক আছে? যেমন ইংলিশের ইজি ওয়ার্ড কি? যেগুলো আপনি ছোটবেলা থেকে অলওয়েজ পড়ে আসতেছেন। যে ওয়ার্ডগুলা, যে ফ্রেজগুলা আপনি এত বেশি দেখছেন, এত বেশি লাইফে ইউজ করছেন, এটা আপনি ধরেন ইংলিশ ফর টুডে বইটা থেকে শুরু করি, বা আমাদের যেকোনো রকম যে একটা জায়গাতে, হ্যাঁ? তো সেখানে তো আমরা ওয়ার্ডটা জানি। যেমন ফর এক্সাম্পল, এখন কেউ যদি একটা রেস্টুরেন্টে যায়, অ্যান্ড লাইক হইতেছে তাকে ধরেন যে দরজা খুলে দিচ্ছে, সে যদি বলে ওয়েলকাম স্যার বলে। এখন এই ওয়েলকাম এই ওয়ার্ডটা মানে স্বাগতম বাংলায়। এই ওয়েলকাম ওয়ার্ডটা তো ইজ কমন ফর এভরিওয়ান। সো এটা তো অ্যাপারেন্টলি এটাও তো ভোকাবুলারির একটা পার্ট, রাইট? একটা ছোট বাচ্চা তো একদম, যে ১ বছর ২ বছরের বাচ্চা, সে তো আর ওয়েলকাম শব্দটা জানে না। তো সে যখন জানে না, তো তার জন্য কিন্তু এটা নিউ ওয়ার্ড। তার জন্য কিন্তু এটা কঠিন। সে দেখবেন যে ওয়েলকাম করে আস্তে, আস্তে করে শিখে, শিখে বলে, বলে শিখবে। সো ব্যাপারটা এটাই। ইজি ওয়ার্ড, ডিফিকাল্ট ওয়ার্ড, মিডিয়াম ডিফিকাল্ট ওয়ার্ড, হ্যাঁ, ভেরি ডিফিকাল্ট ওয়ার্ড, এই ধরনের ডিফিকাল্টি লেভেলগুলো জাজ করা হবে হচ্ছে কত বেশি মানুষ ওটার সাথে ফ্যামিলিয়ার, কত বেশি মানুষ ওয়ার্ডটার সাথে পরিচিত, সেটার উপর বেস করে। ঠিক আছে? আম, এই পর্যন্ত আমি অনেকক্ষণ কথা বলতেছি। যদি এর মধ্যে কারো কোনো বুঝতে সমস্যা হয়, একটু আমাকে বলতে পারেন, আমি একটু থামলাম, আমার ট্রেনটা একটু থামাইলাম।
কমেন্ট করতে পারেন চাইলে কয়েক সেকেন্ডের জন্য, 5-10 সেকেন্ড। ওকে, কারো কোনো কিছু বলার নাই। সো বেসিক্যালি যেটা বলতেছিলাম, আপনার এই যে ডিফিকাল্টি লেভেল অফ ওয়ার্ডস, এটা আমরা বুঝবো হচ্ছে, ধরেন যেটা বললাম যে আমার সামনে অনেকগুলো মানুষ আছে, 1000 জন মানুষ আছে, 1000 পিপল, তাদেরকে বললাম যে আপনারা কি এই ওয়ার্ডটা পারেন? তারা 800-900 জনই যদি বলে যে আমি ওয়ার্ডটা পারি না, তার মানে ওয়ার্ডটা বেশ ডিফিকাল্ট। এখন এই যে জিনিসটা, এই যে আপনার ডিফিকাল্ট ওয়ার্ড, ইজি ওয়ার্ড বা মিডিয়াম ডিফিকাল্ট যে কোনো ওয়ার্ডই হোক, এটা তো আপনার শিখতে হবে, তাই না? এখন এই ওয়ার্ডটা শিখার কিছু তরিকা আছে, মানে কিছু ওয়েজ আছে, মেথডস আছে। মানে মোটামুটি আমি ভোকাবুলারি নিয়ে আসলে এত বেশি ঘাটাঘাটি করছিলাম, মানে আমার খুব বেশি ঘাটাঘাটি করা হয়েছে। অনেকে যেমন আবার এত ঘাটাঘাটি করেন নাই, যেমন অনেকে এত ফোকাস থাকে না ভার্বাল, তারা এত বেশি ঘাটাঘাটি করেন না। এখন আমি যেটা নিয়ে প্রাউড সেটা হচ্ছে আমি অনেক ঘাটাঘাটি করছিলাম ওয়ার্ড নিয়ে, মানে এমন কোনো জায়গা নাই যেখান থেকে আমি ওয়ার্ড, মানে এমন কোনো ওয়ে নাই যেখান থেকে যেভাবে ওয়ার্ডটা পড়ি নাই, সব রকম ওয়ে ট্রাই করছি ওয়ার্ড শেখার। তো ওয়ার্ড শেখার যে বিভিন্ন ওয়ে আছে, সেই ওয়েগুলো নিয়ে হচ্ছে যে আমাদের আজকে ডিসকাশন হবে। শুধু আজকের না, আজকের পর ইভেন্চুয়ালি আরো নেক্সট 2টা ক্লাস বা 3টা ক্লাস আমরা এটা নিয়ে কথা বলবো। তো এটাই হচ্ছে যে কথা। এখন এটা করতে গিয়ে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ওয়ার্ডগুলো আমি কোন ওয়ার্ডগুলো শিখবো। ফার্স্ট অফ অল হচ্ছে কি শিখবো, এটা হচ্ছে সবার ফার্স্ট প্রশ্ন। কি ওয়ার্ড শিখবো, কোন ওয়ার্ডটা। দেন সেকেন্ড প্রশ্ন হচ্ছে কিভাবে শিখবো। তো কিভাবে অনেকগুলো ওয়েজ আছে, এক একজন এক একভাবে পড়ে। আমি সবগুলোই মনে হয় ট্রাই করছি, অ্যান্ড সবগুলোরই কোনো না কোনো কিন্তু আপনার ইফেক্টিভনেস আছে, ঠিক আছে? সো আমি এই যে একটা কোয়েশ্চেন আসছে, একটু পরে বলতেছি অ্যান্সারটা। সো সবগুলো ওয়েজেরই সবগুলো মেথড আছে আপনার, সবগুলো ওয়ার্ডের মানে সব রকম ওয়েজ, সবগুলো মেথডের কিন্তু এক একটা প্রোজ আছে, কনস আছে। প্রোজ মানে আপনি ওটার একটা ফ্যাসিলিটি পাবেন যে এইভাবে ওয়ার্ডটা শিখলে আপনার এইভাবে মনে থাকবে, ওইভাবে ওয়ার্ডটা শিখলে ওইভাবে মনে থাকবে। এখানে এই জন্য আমি যেটা করছি, মানে আমার কাছে কখনোই মনে হয় না দেয়ার্স ওয়ান প্রপার ওয়ে অফ লার্নিং ভোকাবুলারি, কারণ এখানে কোনো প্রপার ওয়ে বলে কিছু নাই। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, চিন্তা করেন, সব বাদ দেন, এসব কথাবার্তা চিন্তা করেন বাদ দেন, মাথায় রাখেন আপনি একটু আগে আমি হেঁটে আসছিলাম বাইরে থেকে। সো যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তখনও কিন্তু আমার সামনে অনেক কিছু পড়ে, রাইট? অনেক সাইনবোর্ড পড়ে, একটা দোকানের নাম পড়তে পারে। আজকাল অনেক রেস্টুরেন্টের নাম বা দোকানের নাম এগুলো অনেক ক্রিয়েটিভ হয়। ওখানের মধ্যে একটা ওয়ার্ড থাকে, ওরা একটা দেখা যাচ্ছে একটা ফ্যান্সি একটা সুন্দর ওয়ার্ডকে একটা রেস্টুরেন্টের নাম দিল বা একটা ইয়ার নাম দিল। হ্যাঁ, সো এই যে একটা জিনিস, যেমন ফর এক্সাম্পল, এক্সাম্পল মাথায় আসতেছে না, বাট আই থিঙ্ক ইউ আর গেটিং মাই পয়েন্ট, যে আপনি একটা জায়গা থেকে যে কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন আপনি একটা ওয়ার্ড দেখতে পারেন চোখের সামনে, অ্যান্ড তখন আপনার মাথায় একটা মেমোরি ক্রিয়েট হচ্ছে যে ওই জিনিসটা ওখানে দেখছেন, ওই জিনিসটা এই টাইপের। সো আপনি হচ্ছে মাথায় অ্যাসোসিয়েট করে ফেললেন যে এই জিনিসটা এরকম। এটা কিন্তু এরকম যেগুলো স্পন্টেনিয়াস যেসব ওয়ার্ডগুলো আসে, সেগুলো কিন্তু কখনো আপনাকে মুখস্থ করতে হয় না, সেগুলো কখনো হচ্ছে আপনার বিলা নিয়ে বসতে হয় না, আপনার লিস্ট ডাউন করে পড়তে হয় না, এটা এফোর্টলেসলি হয়। সো সিম্পল জিনিসটা, খুব সিম্পলি আপনার মধ্যে চলে আসে, রাইট? আমার কথা হচ্ছে এই প্রসেসটাকে আমরা যখন ওয়ার্ড শিখবো, ন্যাচারাল বানাইতে হবে, মানে ন্যাচারাল করতে হবে। এই যে ওয়ার্ড যে শিখলেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা ওয়ার্ড দেখলেন, একটা দোকানের নাম দেখলেন, দোকানের নামটা বা রেস্টুরেন্টের নামটা দেখে আপনার মনে হলো আরে এটা তো এটা, সো তাইলে আপনি শিখে ফেললেন, ব্যাস। তাহলে আহ, এই যে প্রসেসটা, এটা ন্যাচারাল প্রসেস, এই ন্যাচারাল প্রসেসটাকে আমাদের অন্য অন্য যখন আমরা হচ্ছে অন্য সব ওয়ার্ড শিখবো, তখন আমাদের প্রসেসটাকে ওই রকম ন্যাচারাল করতে হবে। তো দ্যাট ইজ আওয়ার গোল। সো আমরা এক লাইনে বলতে পারি যে আমাদের আহ, আমি এক লাইনে বলতে পারি যে আমাদের টার্গেটটা হবে হচ্ছে ন্যাচারালাইজেশন অফ দ্য ভোকাবুলারি লার্নিং, মানে একদম ন্যাচারাল করা জিনিসটাকে, এটাকে আমরা ন্যাচারাল করে ফেলবো, মানে ন্যাচারালি আপনি লার্ন করবেন। সো এই ন্যাচারাল লার্নিং একটা সমস্যা হচ্ছে, এটা আপনি জাস্ট অল্প সময় নিয়ে করতে পারবেন না, এটা আপনার একটু টাইম লাগবে করতে। ইটস লাইক আমি আগের দিন বলছিলাম ওয়ার্কআউট করার মতো। আপনি যেমন আপনি ওয়ার্কআউট করে হচ্ছে আপনি বডি বিল্ড করবেন, সেটা আপনার আসতে যেমন টাইম লাগে, যেতেও টাইম লাগে, রাইট? আসতে টাইম লাগার মানে কি, আপনি এটা বানাতে এই কষ্ট করে স্টেরয়েড ছাড়া আপনি যদি নর্মালি ওয়ার্কআউট করে বডি বানাতে চান, তাহলে আপনার মানে সুন্দর একটা ফিগার আসতে চান, তখন আপনাকে বেশ ভালো একটা পরিশ্রম করতে হবে, একদিন দুদিন করলে হবে না, যেটা আমরা ম্যাক্সিমামই করি আর কি, আমরা একদিন দুদিন করে ছেড়ে দিই, রাইট? সো আপনাকে যেটা করতে হবে, রেগুলারলি 1 বছর সময় নিয়ে অ্যাটলিস্ট নিজেকে রেগুলারলি ডিসিপ্লিন ওয়েতে করতে হবে। এখন এই প্রসেসটাই ভোকাবুলারি লার্নিং এ কাজে লাগাতে হবে। এটা যদি করেন তখন আপনি ওয়ার্ডটা ভুলবেন না। ওকে,
আমি অনেকগুলো ওয়ার্ড অনেক মুভি থেকে, অনেক সিরিজ থেকে শিখছি, যেগুলো ধরেন আমি কখনো সিচুয়েশনটা এরকম ছিল মুভি বা সিরিজের ওই সিনটা, যে কখন হচ্ছে আমার ওটা আসলে মাথা থেকে যায় নাই, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, সো এরকম আর কি। এখন আমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিই, তাহলে কি আমরা বই, এটাই আছে। আমি যেটা নিয়ে কথা বলতাম, এই যে একজন প্রশ্ন করছেন, ইজ দেয়ার এনি বুকস ফর ভোকাবুলারি, কোন ইজ দেয়ার এনি বুক ফর দ্য ভোকাবুলারি? অফকোর্স দেয়ার আর a lot of books, a lot, মানে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি বই আছে। এখন এর মধ্যে সবচেয়ে ভালো ভালো যেগুলো, আমি সেগুলোর নাম বলতে পারি। আমি এখন একটু মুখে বলি, পরে আমি আবার করে লিখে দিব। একটা বই সেটা সবচেয়ে বেশি চলে বাংলাদেশে, মোটামুটি বইটা আসলে ভালো, ওয়ার্ড স্মার্ট 1 and 2। এটার মোটামুটি ওয়ার্ড স্মার্ট 1, যদি প্রতিটা ওয়ার্ড আপনি একটু বুঝে বুঝে ওখানে যা যা ইউজেজ দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে, ওগুলো নিয়ে পড়েন প্রতিটা ওয়ার্ড স্মার্ট 1-এর, এবং প্রতিটা ওয়ার্ড পড়ার সময় আরো কিছু টেকনিক ফলো করলে ওয়ার্ডগুলো অনেক বেড়ে যায়, আমি বলতেছি একটু পরে আজকে। তখন হচ্ছে আপনার বেশ ভালো একটা স্টক হয়ে যাবে। এছাড়া হচ্ছে আমি একটা মানুষের ভিডিওর কথা বলবো, প্লেলিস্ট আছে, ফরহাদ হোসেন মাসুম একজন, উনি উনি খুবই ভালো, ওনার ভিডিও খুবই জোস। আমি বলতাম যে ওনার একটা পুরো এন্টায়ার প্লেলিস্ট আছে ভোকাবুলারি, ওই প্লেলিস্টের যে ওয়ার্ডগুলো সেগুলো নিয়ে আবার ওনার একটা বই আছে, ভোকা বিল্ডার 3.0 বা 2.0 এরকম, এডিশন ওয়াইজ আর কি, 2.0 বা 3.0। ওই বইটা বেশ ভালো, মানে একদম ওয়ার্ডের ক্লাস্টার করে করে করা। এছাড়া যেসব বই আছে, নরম্যান নামে কোন একজন লোকের আছে, ওয়ার্ড পাওয়ার মেড ইজি প্রবাবলি, এটাও ভালো একটা বই। সো দ্যাটস ইট। আর এছাড়া অনেক লিস্ট আছে ওয়ার্ডের, মানে বই না, লিস্ট আছে, যেমন ম্যাগুস 1000 ওয়ার্ড, ম্যানহাটনের 1000 ওয়ার্ড, ম্যানহাটনের 1000টা আবার দুইটা ভাগে ভাগ করা, 500 বেসিক, 500 অ্যাডভান্স, দুইটা মিলে 1000। এছাড়া বিভিন্ন রকম জিআরই রিয়ার, মানে এটা জাস্ট ইন্টারনেটে সার্চ করলেই পাওয়া যাবে, লাইক জিআরই ভোকাবুলারি, হ্যাঁ, জিআরই হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি, এরকম লিখলে অনেক লিস্ট পাওয়া যায়। তাহলে এখন আসলে আপনি কিভাবে পড়বেন এতগুলোর মধ্যে, সেটা আমি বলবো। আরেকটি প্রশ্ন আরেকজন করছেন, সেটা একটু আমি বলি ফেলি। স্যার, কত ওয়ার্ড মুখস্থ করতে হবে, কোনো লিমিট আছে কিনা? আচ্ছা, এটার এখানেই যে প্রশ্নটা, মুখস্থ যে ব্যাপারটা, আমি মুখস্থ ওয়ার্ডটাকে হচ্ছে যে কেটে দিতে চাই। আমরা মুখস্থ করব না ওয়ার্ড, হ্যাঁ, আমরা ওয়ার্ডটাকে, যেটা ফার্স্টে বলছিলাম এতক্ষণ ধরে, ন্যাচারালাইজেশন অফ লার্নিং করব, মানে ন্যাচারালি আমরা লার্ন করব। আমরা ওয়ার্ডটাকে লার্নিং করব, মানে মুখস্থ করব না। মানে লার্নিং করার মানে কি? আপনি একটা ছোট বাচ্চাদের মতো চিন্তা করেন নিজেকে। লাইক আপনি একদম যখন ছোট ছিলেন, যেটা আপনার মেমোরিও নাই, আমারও নাই। লাইক আমরা যখন হচ্ছে হাঁটতে শিখি ফার্স্টে, সো আমরা যখন হাঁটতে শিখতেছি, তো আমরা কিন্তু দাঁড়াচ্ছি, উঠতেছি, দাঁড়াচ্ছি, উঠতেছি, দাঁড়াচ্ছি, পড়ে যাচ্ছি, উঠতেছি, দাঁড়াচ্ছি, পড়ে যাচ্ছি, হামাগুড়ি দিচ্ছি। ফাইনালি হচ্ছে কিছু ফার্স্টে ধরে ধরে হাঁটতে শিখি, তারপর ফাইনালি হাঁটতে শিখি। এখানে হাঁটা কিন্তু বাচ্চাটা মুখস্থ করতেছে না, রাইট? লার্ন করতেছে। হাঁটা, লার্নিং টু ওয়াক। বলা হয় যে দ্য বেবি ইজ লার্নিং টু ওয়াক, দ্য বেবি ইজ নট মেমোরাইজিং টু ওয়াক। মেমোরাইজিং টু ওয়াক মানে কি? সে এখন ওয়াকিং এর ডেফিনেশন শেখা শুরু করবে। ওয়াক করার সময় আমরা কিন্তু কেউ জানি যে ওয়াক করার সময় যে ফিজিক্সটা কাজ করে? আমরা তো কেউ ফিজিক্সটাও পড়িনি, রাইট? যে ওয়াক করার সময় কিভাবে পায়ের পাতার উপর, বাদ দেন, ডোন্ট গো দেয়ার। আমি অনেক যোগ করি মাঝে মাঝে। সো এইগুলা তো হবে না। তো আপনি হাঁটাটা শিখতেছিলাম না, ছোট বাচ্চাটা বা আমরা যখন ছোট ছিলাম, শিখা মানেটা কি? তাহলে শেখা মানে কি? শেখা মানে হচ্ছে আপনার বিহেভিয়ার একটা পার্মানেন্ট চেঞ্জ। আপনি যে, সে এখন হাঁটতে শিখলো, এরপর সে হাঁটাটা পারবে। এরপর সে আগে হাঁটতে পারতো না, এখন সে হাঁটতে পারে। আপনি ড্রাইভিং শিখলেন, ২ মাস ৩ মাস ধরে, যারা বাইরে যেতে চান তারা অনেকেই ড্রাইভিং শিখে রাখেন। আই নো এই ভিডিওটা দেখতেছেন তাদের মধ্যে অনেকে ড্রাইভিং শিখতেছেন বা শিখে ফেলছেন। কারণ বাইরে গেলে অনেক সময় পার্সোনাল ভেহিকেলই চালাতে হয়। সো ড্রাইভিং ইজ আ মাস্ট। সো এটাও একটা প্রসেস। এটা ধরেন আমরা পিডিকে থেকে শেখাবো না ড্রাইভিং শেখানো, বাট যারা এরকম বাইরে প্ল্যান করতেছেন, একটু পারলে ড্রাইভিংটা শিখে ফেলে, খুব ভালো ব্যাপার। আমি নিজেও পারি না এখনো, বাট এটা ইটস এ ভেরি নাইস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্কিল, ড্রাইভিং স্পেশালি। ওকে, এছাড়া সুইমিং এর কথা বলতে পারি, বাট সুইমিংটা ছাড়া আপনি বাঁচতে পারবেন, বাট এই মুহূর্তে ড্রাইভিং ছাড়া আপনি বাইরে গেলে খুব সার্ভাইভ করা টাফ হয়ে যাবে, খুব প্যারা হবে আর কি। সো এনিওয়ে, তো এই ড্রাইভিং আপনি ধরেন ২ মাস ৩ মাস ধরে ড্রাইভিং শিখলেন, ড্রাইভিং শিখতেছেন, চালাচ্ছেন, ব্যাক যাচ্ছেন, ডানে যাচ্ছেন, বামে যাচ্ছেন, সামনে যাচ্ছেন, এই যে শিখতেছেন, এরপর কিন্তু আপনি যখন আবার গাড়ি চালাবেন, তখন কিন্তু আপনি আর, মানে আপনি চালাতে পারবেন, রাইট? এটা তো আপনার মাথা থেকে চলে যাবে না, রাইট? এটা হচ্ছে লার্নিং। সো আমরা যেটা বললাম যে কত ওয়ার্ডস মুখস্থ করতে হবে, এটা থেকে বের হয়ে আসবো, আমরা বলবো কতগুলো ওয়ার্ডস আমরা লার্ন করব, শিখবো। তাহলে লার্ন করার মানেটা কি? ওয়ার্ডটা শিখছেন, ওয়ার্ডটা শেখার পরে এই ওয়ার্ডটাকে নিজের লাইফে আত্মীকরণ করবেন। এটা একটা সুন্দর বাংলা শব্দ, আত্মীকরণ মানে হচ্ছে অ্যাসিমিলেশন করবেন, মানে হচ্ছে ওয়ার্ডটা আপনার লাইফের একটা পার্ট যেন হয়। ওকে, ওয়ার্ডটা যেন আপনার লাইফের একটা পার্ট হয়।
সো আপনি হচ্ছে এভাবে করে হচ্ছে ওয়ার্ডটা শিখবেন। আমার লাইফের পার্ট হওয়া মানে কি? ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা আপনি শিখতেছেন, সেই ওয়ার্ডটা যেন আপনি ইউজ করতে পারেন। সো এইখান থেকে আমি ন্যাচারাল কথাটার দিকে অনেক বেশি ফোকাস করব আজকে। আজকের পুরোটা সেশন আমি ন্যাচারালাইজেশন কথাটা, ন্যাচারাল কথাটার সাথে খুব ফোকাস করব। আমরা জিনিসটাকে খুব স্বাভাবিক করার ট্রাই করব। অস্বাভাবিক করব না। অস্বাভাবিক করলে আপনার মাথার উপর চাপ পড়বে, অ্যান্ড তখন আপনার ভোকাবুলারি মুখস্থ করতে হবে। আপনি এটাকে ন্যাচারাল রাখেন। ওকে? অ্যান্ড দেন এগেইন অফকোর্স যারা ২ মাস ৩ মাসের মধ্যে জিআরই দিতে যাচ্ছেন, তাদের তো আবার কিছু মুখস্থ করতে হবে। তো যারা ওই প্যারাটা নিবেন সেটা আমি ওয়েও বলে দিব। বাট আমার টার্গেটটা মেইনলি থাকবে যারা যারা হচ্ছে মোটামুটি একটু টাইম দিবেন নিজেকে। তাড়াহুড়ো না করে এট লিস্ট 6 মান্থস টু 1 ইয়ার দিবেন নিজেকে। 6 মান্থস এট লিস্ট 1 ইয়ার দিতে হলে 6 মান্থস ইজ ভেরি নাইস। অ্যান্ড 6 মান্থস আপনার দেওয়া উচিত। আপনার বুঝতে হবে যে আমরা যারা বাংলাদেশে আছি তারা আমরা মোস্টলি আমাদের সবারই ইংলিশের যে ক্যাপাবিলিটিটা সেটা কিন্তু মানে একদমই যে একদম খুব ভালো আমি সেটা কখনোই বলব না। অন এভারেজ আমাদের ইংলিশের অবস্থা সবার খুব খারাপ। কারো হয়তো সে নিজে, নিজে শিখে বলে, সে ছোটবেলা থেকে ইংলিশের বই পড়ে বলে বা ইংলিশ মুভি দেখে বলে সে হয়তো ইংলিশে ভালো হইতে পারে। বাট ইন জেনারেল সবার ইংলিশের অবস্থা খুবই খারাপ। কেন? আমাদের এনভায়রনমেন্টটাই এরকম। ওকে? ইভেন জাস্ট পাশের দেশ ইন্ডিয়া বা আ ইভেন পাকিস্তানও আমার কাছে যেটা বুঝি আমি যেটা হচ্ছে এরকম এরকম না যে বিকজ হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজের মিডিয়ামটা অনেক ইম্পোর্টেন্ট। আপনি ছোটবেলা থেকে যে ল্যাঙ্গুয়েজে খুব পড়াশোনা করে আসছেন সেটা খুবই ইজি বা এট লিস্ট এনভায়রনমেন্টটা এরকম। আ মানে ফর এক্সাম্পল ইন্ডিয়ার কথা যদি আমি বলি, ওখানে ইংলিশটা খুবই বেসিক একটা স্কিল হয়ে গেছে অনেকের কাছে। আমার কাছে এটা সবচেয়ে বড় কারণ মনে হয় হচ্ছে যেহেতু ওরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজের একটা দেশ, আল্টিমেটলি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ থাকার কারণে ইভেন ধরেন সাউথ ইন্ডিয়ানরা তো আর হিন্দি পারে না। সো নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ানদের মোড অফ কমিউনিকেশন হচ্ছে শুধুমাত্র ইংলিশ। সো আল্টিমেটলি ইংলিশটা ওখানে হচ্ছে খুবই বেসিক একটা আলুর মতো। সবাই ইংলিশটা কম বেশি পারে। ইংলিশ না পারলে আপনি অনেক কিছু করতে পারবেন না। সো আমাদের এই সেটআপটা এরকম না। আমরা সব মনের আনন্দে আমরা বাংলাতেই সবকিছু করতে পারি। হ্যাঁ? বাংলাতেই আমরা সবকিছু করি। ইভেন বাংলার মতো আঞ্চলিক ল্যাঙ্গুয়েজের মধ্যে সবকিছু করি মনের আনন্দে একদম। সো অ্যান্ড ছোটবেলা থেকে ফর সাম রিজন ইংলিশের প্রতি কি যেন একটা আছে পুরা বাংলাদেশের মানুষের। লাইক একদম মানে বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে খুবই টাফ হয়ে যায় ওইটা ওভারকাম করা। সো সেটআপটাই এরকম। সো এইজন্য বলতেছি যেহেতু সেটআপটা এরকম সেটা আপনি অ্যাকসেপ্ট করে নেন ১ম এ। সমস্যা তো নাই। ধরেন প্রবলেম তো নাই। রাইট? মানে এটা যখন আপনি অ্যাকসেপ্ট করে নিছেন তখন হচ্ছে আপনি দেন টাইম দিবেন জিনিসটার জন্য। তাই না? আপনার যদি মনে হয় যে আমার যদি মনে হয় ফর এক্সাম্পল যেমন আ আমি জিআরই তে কোয়ান্ট নিয়ে স্ট্রাগল করছি অনেক। অ্যাকচুয়ালি জিআরই কোয়ান্ট আমি সময় সেম টাইমে আইবি এর প্রিপারেশন নিচ্ছিলাম। তো কোয়ান্ট নিয়ে স্ট্রাগল করছি এই কারণে কারণ হচ্ছে আমি বায়োকেমিস্ট্রিতে পড়ছিলাম ৫ বছর অনার্স আর মাস্টার্স। তো আমি দেন আইবিএর এমবিএ করার ডিসিশন নিছি এট দ্য সেম টাইম একটা জিআরই দিয়ে ফেলছিলাম আরকি সাথে। সো কোয়ার নিয়ে স্ট্রাগল করছি এই কারণেই বিকজ আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলাম এইচএসসি পর্যন্ত। বাট আমি তো ৫ বছর ধরে তো ম্যাথ করি নাই। রাইট? এখন এই ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তারা একটা হালকা না মোটামুটি ভালো একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। বিকজ তারা কন্টিনিউয়াসলি ম্যাথের সাথে ছিল। ম্যাথ করে আসছে। মেন্টাল ম্যাথের মধ্যে ছিল। আমার লিটারালি ম্যাথই করা লাগে নাই ৫ বছর। সো obviously আমার ১ম এ খুবই একটা স্ট্রাগলিং ফেজ ছিল ম্যাথের ক্ষেত্রে। আইবি এর ম্যাথগুলোর ক্ষেত্রে বা জিআরই ম্যাথের ক্ষেত্রে। সো আমি টাইম দিছি। আমি বেশ টাইম নিয়ে পরীক্ষা দিছি। টাইম নিয়ে হচ্ছে জিআরইটা দিছি। হ্যাঁ? তো টাইম নেওয়ার কারণে যেটা হইছে, আমি অ্যাকসেপ্ট করে নিছি আমার সমস্যা। আমার একটু এখানে উইকনেস আছে। তো আমি টাইম দিয়ে করব। সো আপনি যখন টাইমটা দিবেন এন্ড পরে কি হবে? টাইম দেওয়ার পরে আমার হচ্ছে কোয়ান্টাম স্কোর চলে আসে 168 অ্যান্ড দিস ইজ ভেরি মানে awkward আরকি আমার জন্য। কারণ আমি ছোটবেলা থেকে জানতাম যে আমি ম্যাথে এত ভালো না। এরকম টাইপের ভাবতাম। অ্যান্ড দেন এরপর যেটা হইছে, এরপর যেটা বললাম যে ৫ বছর বায়োকেমিস্ট্রি পড়ে আল্টিমেটলি আপনার ম্যাথও ম্যাথ নিয়ে এভাবে ঘাটা হয় নাই। সো ইভেন কখনো টিউশনে আমি কোনো ম্যাথও পড়াই নাই। টিউশন হলে বায়োলজি পড়াই গেছি। সো বাট কি হইল যেহেতু এত বেশি প্র্যাকটিস করছি স্মুথলি আমার কোয়ান্টে জাস্ট ২ মার্ক কম আসছে। ২ স্কোর কম আসছে। 168 আউট অফ 170 দিস হিউজ। হিউজ ফর মি স্পেশালি, রাইট? মানে আই নো যে 170 আউট অফ 170 কোয়ান্ট স্কোরও আছে। বাট আমার কাছে আমার ওটা নিয়ে খুবই মানে লাগে আরকি। মানে এটা ইট জাস্ট শোজ ইউ যে আপনি হার্ড ওয়ার্ক করবেন, ডেডিকেশন দিবেন, প্র্যাকটিস করবেন প্রচুর, আপনার স্কোর ভালো হবে। সো তাহলে এখন চিন্তা করেন আপনার ভোকাবুলারি অবস্থা ধরেন খারাপ মনে করেন, মনে হইলো। আবার অবস্থা ভালো না। আবার আপনি ইংলিশে মনে হচ্ছে একটা উইকনেস আছে। সো টেনশন কিসের? টেনশন নাই। টাইম দেন। সোজা হিসাব। ধরেন আমি হচ্ছে যে মানে কি বলবো এখন একটা জিনিস আমি কখনো করি নাই, পারি না। আমার তো ওটাতে টাইম দিতে হবে।
সো এটা হচ্ছে তাহলে তাহলে কতদিন লাগবে বললাম, অ্যাটলিস্ট 6 months to ওয়ান ইয়ার আপনি দেন ভোকাবুলারিতে, যাতে ন্যাচারালাইজেশন হয়। এখন ন্যাচারালাইজেশন না হলে ধরেন আপনার অবস্থা হচ্ছে এরকম, ফর এক্সাম্পল এটা সিচুয়েশনও হয়, আপনি প্রফেসরকে মেইল টেল করে পটায় ফেলছেন, আপনার আন্ডারগ্রেডের কাজটা মাশাআল্লাহ খুবই ভালো, অ্যান্ড আপনি হচ্ছে খুব ভালো মতো প্রফেসরকে পটায় ফেলছেন, ম্যানেজ করে ফেলছেন, অ্যান্ড দেন প্রফেসর ইজ আস্কিং ইউ যে তুমি একটা জিআরই দিয়ে ফেলো, একটা জিআরইটা একটা রিকোয়ারমেন্ট ইউনিভার্সিটির, তুমি জিআরইটা দিয়ে চলে আসো, মানে সে আপনাকে নিতে চায় এরকম। এখন এই অবস্থায় কিন্তু আপনার জিআরইতে খুব ফ্যান্সি স্কোর করা লাগবে না, যে আপনাকে একদম উড়ায় দিতে হবে স্কোর দিয়ে অনেক ভালো করা লাগবে, সেটা না। আপনি ইউ হ্যাভ অলরেডি ডান দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, রাইট? আপনি অলরেডি প্রফেসরকে ম্যানেজ করে ফেলছেন, ইভেন এসওপিও না, আপনি জাস্ট প্রফেসরকে মেইল করে ম্যানেজ করে ফেলছেন, মেইল করে আপনার কাজের সাথে প্রফেসরের কাজকে মিলায় খুব সুন্দর মতো আপনি একটা একটা ইন্টারভিউ দিয়ে প্রফেসর বুঝছে আচ্ছা না আপনাকে দিয়ে কাজ হবে। সো তখন তো প্রফেসর ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইউর জিআরই স্কোর, রাইট? বাট দ্য মাইট মাইট কেয়ার। সো অ্যাজ ইউনিভার্সিটি মাইট কেয়ার, তখন আপনি যেটা করবেন, ওই ইউনিভার্সিটি মিনিমাম রিকোয়ারমেন্ট জাস্ট পার করবেন জিআরইতে, রাইট? এখন আমি ধরে নিচ্ছি যেহেতু আপনি হচ্ছে মোটামুটি প্রফেসরকে পটায় ফেলার মতো একটা স্মার্টনেস ক্যারি করতেছেন, তার মানে আপনার কোয়ান্টার ভার্বালের অবস্থা একদম যে অজপাড়া মানে একদম বাজে অবস্থা হবে সেরকম হওয়ার কথা না, মানে বাই ডিফল্ট তাহলে আপনি একটা অ্যাভাব পার অবস্থাতে আছেন। দেন আপনার কি করতে হবে, তখন আপনাকে প্রফেসর বললো তুমি একটা জিআরই দিয়ে ফেলো, অ্যাপ্লাই করে ফেলো, আপনার হাতে ডেডলাইন আছে আর 1 মাস বা 2 মাসের মধ্যে, এরকম একটা সিচুয়েশন। ওই 1 মাস 2 মাসে আপনাকে খুবই একদম আদা জল খেয়ে লুঙ্গিটা বেঁধে আপনাকে হচ্ছে নামতে হবে। হ্যাঁ, তখন আপনি কি করবেন, তখন হচ্ছে ওই যে একটা সব বাজারে লিস্ট পাওয়া যায়, ম্যাগুস 1000, ম্যানহাটন 1000, এরকম লিস্ট ধরে টানা পড়তে থাকবেন। সো তখন পড়ে তখন হচ্ছে আপনার যা আছে কপালে সুন্দর একটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, প্র্যাকটিস কোয়েশ্চেন সলভ করবেন, সলভ করে 1 মাস 2 মাসে যা আসে যা আসে ওটাই, এর বেশি তো কিছু করতে পারবেন না আপনি। আপনাকে তো প্রফেসর এই সেমিস্টারের জন্য চাচ্ছে, নেক্সট ইয়ারের জন্য তো বলে নেই। এই ইয়ারে তার ফান্ডিং আছে, আপনার সাথে মিলে গেছে, আপনাকে সে দেখতেছে তার ল্যাবে, হি ইজ অলরেডি ভিশনিং, মানে তার অলরেডি ভিশনে আপনি আসেন ল্যাবটাতে। সো যেহেতু আপনি আসেন, তখন হচ্ছে আপনি আহ, কি হবে, তখন আপনি জাস্ট একটা জিআর স্কোরটা দিয়ে কোনো রকমে 145 150 প্লাস ভার্বাল স্কোর নিয়ে 305 310 যা পারেন নিয়ে চলে আসেন। ওকে, মিনিমাম যেটা ইউনিভার্সিটি দরকার। এই জিআইটা কিন্তু ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনের রিকোয়ারমেন্ট মোস্টলি, যে ওরা এটা দিয়ে জাজ করবে আচ্ছা যেন আমরা অ্যাটলিস্ট এই লেভেলের নিচে না নামি, রাইট? মানে জিআইটা দিয়ে ওরা বলতে চাচ্ছে যে এত স্কোরের নিচে যেন আমরা না নামি। হ্যাঁ, 295 নিয়ে গেলে আবার সমস্যা, 295 নেওয়া যাবে না, অ্যাটলিস্ট 300 305 310, যে ক্ষেত্রে আপনার প্রফেসর ম্যানেজ হয়েছে। আর যখন আপনার প্রফেসর মানে সবকিছু আপনার 50-50 অবস্থা, তখন আপনি যত বেশি স্কোর করতে পারবেন তত ভালো। আর যত বেশি স্কোর করার জন্য তত বেশি খাটতে হবে, যত বেশি খাটবেন মানে তত বেশি ওয়ার্ড আপনি পারবেন, যত বেশি আপনি এক্সামটাকে কমফোর্টেবল বানাবেন, রাইট? তখন যখন আপনার মাথায় এইটা আসে চিন্তায় যে আপনাকে অনেক ভালো স্কোর করতে হবে, এন্ড আপনার তাহলে আহ, শুধু যে টেক্সট কম্পিটিশন বা সেন্টেন্স ইকুইভ্যালেন্সের ওয়ার্ডগুলো পারা লাগবে সেটা না, রিডিং কম্পিটিশনে যে নতুন নতুন কঠিন কঠিন ওয়ার্ডগুলো আসছে সেগুলো তো আপনার জানা থাকা লাগবে। ওমা, তো ওগুলো না জানলে কি আপনি ভালো স্কোর করতে পারবেন? পারবেন না তো। সো আপনাকে হচ্ছে উইটা লেভেলে যাওয়ার জন্য, উই স্কোরটা করার জন্য আপনাকে তখন বেশ অনেক পড়তে হবে এন্ড বেশ টাইম দিতে হবে। ওকে, সো অনেকগুলা কথা বললাম, আমরা একটু গ্যাপ দিচ্ছি, এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন আমাকে। একজন বলছেন গুড স্কোর, থ্যাংক ইউ গুড স্কোর বলার জন্য, এন্ড সেম গুড ইনফরমেশন, থ্যাংক ইউ। আর এটা একটু আরেকবার বলে দিই, ওয়ার্ডের যে বইগুলো আছে সেগুলো হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1, তারপরে ওয়ার্ড পাওয়ার মেড ইজি, এরকম বইগুলো আমি পরে আবার লিখে দিব। আচ্ছা, ডেইলি কত ওয়ার্ডস পড়তে হবে এইটা আসলে ডিপেন্ড করে আপনার উপর। এখন আমি আপনাকে যে ন্যাচারালাইজেশন প্রসেসে বলবো, আপনার ওয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যাচারালাইজেশন ইফ ইউ হ্যাভ লং টাইম আপনার, আর 2 নম্বরটা হচ্ছে আপনার যদি হাতে খুব সময় বেশি না থাকে, আপনার যদি সময় থাকে হচ্ছে অল্প, আহ, তখন হচ্ছে আপনি জাস্ট একটা লিস্ট ধরে পড়বেন। এখন কত ওয়ার্ডস পড়তে হবে ডিপেন্ড করবে আপনার কিরকম, মানে আপনার ক্যাপাবিলিটির উপর আর কি। ওকে, ছোটবেলা থেকে আপনার যেরকম যতটুকু পড়লে আপনার পড়াটা হয়ে যায় ততরকম আপনি ধরে রাখতে পারেন মোটামুটি। যদি আপনি হার্ডকোর ওয়েতে প্রিপারেশন নেন যে আপনার 2 মাসের মধ্যে প্রিপারেশন শেষ করতে হবে, অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা টাইম আপনার অ্যালোকেট করা উচিত, 5 to 6 আওয়ার্স।
এক্সট্রা 6 আওয়ার্স এই জন্য বিকজ হচ্ছে আপনাকে একটু ভোকাবুলারি শিখতে হবে, ভোকাবুলারি শিখে রিভিশন দিতে হবে, কারণ এলে মনে থাকবে না। আর হচ্ছে দেন প্র্যাকটিস কোয়েশ্চেন সলভ করতে হবে, রাইট? দেন 5-6 ঘন্টা করে পড়ার পর অ্যাটলিস্ট লাস্টের দিকে আপনার রেগুলারলি মক টেস্ট দিতে হবে। তো এগুলো নিয়ে আমি পরে একটা সময় মক টেস্ট কেমনে দিতে হয়, কিভাবে রাখতে হয় সবকিছু বলবো। সো আমি আই থিঙ্ক এখন আসতে পারি আমার ন্যাচারালাইজেশন প্রসেস, যেটা নিয়ে আমি আজকে অনেক কথা বলছিলাম। সো আমি একটু কয়েক সেকেন্ড থামতেছি। ও আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, কাইন্ডলি সাজেস্ট সাম মক টেস্ট ফর জিআরই। আমার সময় আমি জাস্ট ম্যাগুসের মক গুলোই খুব ইউজ করছি আমার কাছে। বাকি এবং মোটামুটি আমার আরেকটা ফ্রেন্ড ছিল যে আমার মতো স্কোর পাইছে, অ্যান্ড সেম আমাদের দুজনেরই মত ছিল যে আলটিমেট ওপিনিয়ন ছিল যে ম্যাগুস ছাড়া আসলে জিআরই স্ট্যান্ডার্ড মানে ইটিএস এর যে স্ট্যান্ডার্ডটা সেটা আসলে কেউ মেনটেন করতে পারে না। এখন এটা নিয়েও আমি আবার অনেক পক্ষে বিপক্ষে মত দেখি, হ্যাঁ, যখন আমি বিভিন্ন টোরামে দেখি মানুষের কমেন্ট, তো দেখি যে অনেকে বলে যে না ম্যাগুসের মক অনেক হার্ড লাগে, হ্যান লাগে তেন লাগে। ইদানিং আবার গ্রেগ ম্যাট খুব চলতেছে, কারণ গ্রেগ ম্যাট আমার আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন গ্রেগ ম্যাট ছিল না। তো গ্রেগ ম্যাটটাকে দেখলাম আবার অনেক বিশাল ফ্যান বেজ আছে, তো কারণ গ্রেগ ম্যাট হচ্ছে একটু সাবস্ক্রিপশন প্রাইসে $5 করে হচ্ছে যে মনে হয় ওদের দেয় ইয়াগুলা। ওখানে মক গুলো কিভাবে আছে আমি জানি না, বাট আমার কাছে ফুল লেন্থ মক টেস্টের জন্য সবচেয়ে ভালো মনে হয় যে হচ্ছে, সবচেয়ে ভালো যদি বলি ইটিএস এর যে দুটা আছে, পাওয়ার প্রেপ 1 আর 2, এই দুটা যেগুলো স্ট্যান্ডার্ড, এন্ড ওগুলো তো ফ্রি, দুটাই। এখন ধরেন আপনি ওগুলো একবার দিয়ে ফেলছেন, তারপর তো আপনি আর দিতে পারবেন না, ওটা কিন্তু দুটাই মক টেস্ট। সো ওখানে দুইটা যে ফ্রি থাকে। আবার অনেকে আবার পাওয়ার প্রেপ প্লাস কিনে, ওটা আবার কিনতে হয় মানে ইটিএস এর, মানে দুইটা তো ফ্রি, পাওয়ার প্রেপ 1 আর 2। এরপর হচ্ছে পাওয়ার প্রেপ প্লাস বলে একটা জিনিস আছে অনলাইনে, সেটাও কিনে। ও আরেকটা ব্যাপার আছে, ইটিএস এর যে জেনারেল গাইড বইটা আছে না, ওই জেনারেল গাইডের শেষের দিকে আপনার 2টা বা 4টা করে প্র্যাকটিস টেস্ট আছে, ঠিক আছে? 2টা বা 4টা করে প্র্যাকটিস টেস্ট, পেপার বেস টেস্ট অথবা কম্পিউটার বেস টেস্ট, দুইটাই আছে। তো পেপার বেসড কম্পিউটার বেসড আপনার প্যারা নেওয়ার দরকার নেই, কোয়েশ্চেন গুলো তো জিআরই, রাইট? জাস্ট পেপার বেসড টেস্টে হয়তো কোয়েশ্চেন নাম্বারটা বেড়ে যায় আর কি। সো ওগুলো আপনি দেখতে পারেন, ওগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে ওগুলো দিয়ে আপনি জাজ করতে পারবেন যে আচ্ছা আমি এই লেভেলে আছি। আর এগুলো শেষ হয়ে গেলে এরপর আসবে ম্যাগুসের গুলো। আর কারোটা না, আরো অনেকে ফ্রি মক টেস্ট আছে, প্রিন্সটন, কাপলান, হাবিজাবি, মানে ওগুলো কোনোটাই আসলে এত স্ট্যান্ডার্ড না। ইভেন ম্যানহাটনের 6টা মক টেস্ট আছে, ওগুলো আমি দেখছিলাম, আমার কাছে খুব জমে নাই, আমার কাছে মনে হয়েছে থেকে ম্যাগুসই ভালো। এবং ম্যাগুসে মানে যারা ওই প্ল্যাটফর্মটা কেনা আছে ম্যাগুসের, খুব আরাম করে ইউজ করতে পারেন মক টেস্ট সহজে প্ল্যাটফর্ম ট্রাই করতে। মানে ওটা ওখানের মধ্যে যে ইয়াগুলা আপনার মানে ওদের ইন্টারেকশনটা ইয়াটা খুব ভালো, ইন্টারফেসটা আপনি শিখতে পারবেন। আপনার একটা ভুল হলে কোয়েশ্চেনটা মার্ক করে রাখতে পারবেন, এন্ড লাইক আবার যে উই পার্টিকুলার কোয়েশ্চেনে কোনো একটা সমস্যা হলে ওই কোয়েশ্চেনটা যেই টপিকের উপর বেস করে সেই টপিকের ভিডিওগুলো লিঙ্ক থাকে, খুব সুন্দর মতো আপনি মানে ম্যানেজ করতে পারবেন আর কি। আর মক টেস্টে ম্যাগুস এটাই, তো ইটিএস আর ম্যাগুস এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আমি এখন তাহলে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? ওকে, সো আমি আবার ব্যাক করতেছি। হচ্ছে এখন ইয়াতে আমার ন্যাচারালাইজেশন প্রসেসটাতে। সো ন্যাচারালাইজেশন প্রসেস বলতে আমি আসলে কি বুঝাচ্ছি? আচ্ছা, এটা বোঝার জন্য আপনাকে একটু বুঝতে হবে যে ইদানিং দেখবেন যে অনেক অ্যানিমাল রাইটস অ্যাক্টিভিস্টরা চিড়িয়াখানার বা জু এই কনসেপ্টের প্রবল বিরোধিতা করে, অ্যান্ড আমিও আসলে বিরোধিতাই করি। আমিও এইটার মানে আমাকে মানে এটার জন্য আমাকে অ্যানিমাল রাইটস অ্যাক্টিভিস্ট হইতে হবে না, এটা জাস্ট কমন সেন্স থাকলে আপনি বুঝবেন যে চিড়িয়াখানা বা জু এই কনসেপ্টটাই খুবই ফ্যালাসিয়াস একটা কনসেপ্ট, খুবই বাজে একটা কনসেপ্ট, খুবই নিষ্ঠুর একটা জিনিস। যা আপনি কি করতেছেন, আপনি বন জঙ্গল থেকে প্রাণীদেরকে, পাখিদেরকে নিয়ে এসে একটা জায়গায় আপনার নিজের এন্টারটেনমেন্টের জন্য রাখতেছেন, জুতে রাখতেছেন, চিড়িয়াখানায় রাখতেছেন। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, কিছু ভালো ভালো জু যেগুলো আছে খুবই ধরেন কাইন্ড অফ লাইক একটু ডেভেলপ কান্ট্রিজ গুলো, ওরা তো সব মেনটেন করে। তো ওখানে আপনার বা হয়তো আমাদের ঢাকা চিড়িয়াখানা যদি যেটা সেন্ট্রালটা সেটা তো বেশ ভালো, কিন্তু কম দামি যেসব চিড়িয়াখানা মানে ধরেন হচ্ছে আপনার বিভিন্ন জেলা উপজেলা ওয়াইজ যেগুলো আছে, যেগুলোতে তো বাজেট নাই, তো ওরা ওখানে হয়তো
ওখানে কিন্তু যত্ন-আত্তিটা দেওয়া হয় না ইয়াদেরকে। এখন আপনি বলতে পারেন ধরেন ইভেন আফটার আই এম সেইং যে আমার অনেক বেশি যত্ন দিতে হচ্ছে, অনেক বেশি যত্ন দিতেছি আমি, খাবার-দাবার দিচ্ছি প্রাণীদেরকে, অ্যানিমালসদেরকে। Does it make sense to keep them in an enclosed space? একটা বদ্ধ ঘরে কি ওদেরকে রাখাটা কি জাস্টিফাইড? আপনারা নিজেকে চিন্তা করেন। সো এটা জাস্ট জাস্টিফাইড না। বিকজ এটা ন্যাচারাল না। এটা আনন্যাচারাল, রাইট? জিনিসটা। সো এটা যেহেতু একটা আনন্যাচারাল এই জিনিসটাতে কিন্তু আল্টিমেটলি ওই যে একটা বাংলাতে আমরা ছোটবেলায় পড়তাম না যে বনে সুন্দর। তো আল্টিমেটলি এই যে বন্যেরা বনে যেহেতু সুন্দর, সো এবার আপনি চিন্তা করবেন ওয়ার্ডস গুলা আসলে কোথায় সুন্দর? শব্দ, ওয়ার্ডস মানে শব্দ। এই শব্দগুলো মিলেই তো ভোকাবুলারি। ভোকাবুলারি বাংলা কি? ভোকাবুলারি বাংলা হচ্ছে শব্দ ভান্ডার, রাইট? শব্দ ভান্ডার মানে আমি যদি বলি যে তোমার ভোকাবুলারি কত, আমার ভোকাবুলারি কত, যেমন আমি জানি যে হ্যাঁ আমি জিআরির সময় অ্যারাউন্ড মনে হয় 2500-3000 ওয়ার্ড শিখছিলাম। এখন সবাই শুনে বলল ও মাই গড এতগুলো ওয়ার্ড। হ্যাঁ এতগুলো ওয়ার্ড হয়ে গেছে, আমি আপনাকে ওয়ে দেখাই দিব আপনার এতগুলো ওয়ার্ডই হয়ে যাবে। মানে এটা এমন কিছু না, ঠিক আছে? অ্যাটলিস্ট একবার করলে 2বার করে হইলে আপনার পড়া হবে। এটা হচ্ছে ভোকাবুলারি শব্দ ভান্ডার। এই শব্দ ভান্ডারের কার শব্দ ভান্ডার কত বড়? যার যে যত বেশি শব্দ জানে। এখন যে যত বেশি শব্দ জানে সে কিন্তু আপনার তত বেশি অন্য মানুষদেরকে বুঝতে পারবে। হ্যাঁ, অন্য মানুষ মানে কিন্তু মানে হ্যাঁ, সাধারণ মানুষরা হয়তো এত কঠিন ওয়ার্ড ইউজ করে না। বাট আপনি যদি একটু হায়ার ইন্টেলেকচুয়াল লেভেলে মানুষের সাথে কোনো মেলামেশা করেন, তারা একদম খুবই অনেক জ্ঞানী মানুষ। তাদের রেগুলার ওয়ার্ডের মধ্যে দেখবেন যে অনেক বেশি কঠিন শব্দগুলো আছে ইংলিশে। বিকজ দে আর ভেরি ইউজ টু ইট, রাইট? সো এদের সাথে কথা বলার সময় যে ভোকাবুলারিটা আপনার জানা থাকা লাগবে, সেটা কিন্তু আপনার এই জিআরই প্রিপারেশন দিয়ে কভার হবে। সো একটা ভালো ব্যাপার। তাছাড়া আপনি অনেক কঠিন মুভি আর সিরিজ আছে না যেগুলোতে অনেক কঠিন ওয়ার্ড আছে যেগুলা মানে আমাদের খুব কষ্ট হইতো ছোটবেলায়। সো আমি দেখছি জিআরই দেওয়ার পর আমার মুভি সিরিজ দেখতে খুব শান্তি লাগে। মানে এটা অ্যামেজিং। এটা মানে যে কি জোস একটা ফিলিং, মানে অ্যাকচুয়াল ভাইবটা পাওয়া। স্পেশালি ব্রিটিশ সিরিজগুলো মানে ইউকের যে সিরিজগুলো আর কি, ব্রিটিশ সিরিজগুলো কিন্তু খুবই কমপ্লেক্স ওয়ার্ডগুলো হয়, কারণ ওরা অনেক সফিস্টিকেটেড কি ব্রিটিশ পিপল আর মোর সফিস্টিকেটেড, সো ওরা সফিস্টিকেটেড ওয়ার্ড ইউজ করে অনেক। সো এগুলো যখন ধরতে পারি এখন খুব ভালো লাগে আর কি, বিকজ হচ্ছে যে ওকে মানে ওদের ওই রসবোধ টাইম ধরতে পারলাম। কামিং ব্যাক, আমি সরি অনেক কথা বলে ফেলি, ক্ষমা করবেন এর জন্য। সো কামিং ব্যাক টু মাই পয়েন্ট, যে আপনি এই ভোকাবুলারি শব্দ ভান্ডার, আপনি যত বেশি শব্দ জানেন তত বেশি আপনার ভোকাবুলারিটা ভালো। তাহলে একটা মানুষের ভোকাবুলারি ইকুয়ালস টু সে কতগুলো শব্দ জানে, কতগুলো ওয়ার্ডস জানে। এখন আমার প্রশ্নের উত্তরটা দেন, ওয়ার্ডস বা শব্দ আসলে কই থাকে? যদি আমি বলি যে ওয়াইল্ড অ্যানিমালস, so they're not supposed to be in চিড়িয়াখানা, right? They're not supposed to be in the zoo. They're supposed to be in the forest. ওকে, অথবা গাছে বা ইয়াতে, যদি এটা অ্যাকোয়াটিক অ্যানিমাল হয় পানিতে, হোয়াটএভার। লাইক এরা তো আপনার এখানে আপনি খাঁচার ভেতর রাখা জিনিস না। ওয়ার্ডকে আমরা যখন আনন্যাচারাল ওয়েতে শিখি তখন আমরা ওয়ার্ডগুলোকে ধরে খাঁচার মধ্যে রাখি। খাঁচাগুলো কি? ওই যে ওয়ার্ডের বইগুলো বা ওয়ার্ডের লিস্টগুলো। ওয়ার্ড এই যে একটু আগে বলছি ওয়ার্ড স্মার্ট 1, ওয়ার্ড পাওয়ার মেড ইজি, তারপরে আপনার কি ছিল আপনার হচ্ছে যে এই যে বিভিন্ন রকম ম্যাগুস 1000, ম্যানাটন 1000, ব্যারন স্যাটের 1000, জিআরই হাই ফ্রিকোয়েন্সি 333। হাই ফ্রিকোয়েন্সি শব্দটা কি বোঝায় আমি একটু পরে বলবো, এটা আসবে আজকে কথা। এই ধরনের লিস্ট যখন আমরা করতেছি আমরা একটা আনন্যাচারাল ওয়ে করি, ইম্পোজ করি, এখানের মধ্যে চাপাই দিচ্ছি, যার ফলে যেটা হচ্ছে ওয়ার্ডগুলা আমার হজম করতে কষ্ট হচ্ছে, ওয়ার্ডগুলো শিখতে কষ্ট হচ্ছে। মানে এটা আমার শিখা হচ্ছে না, ওয়ার্ডগুলো মুখস্থ করা হচ্ছে, ওই মেমোরাইজেশন হচ্ছে। লার্নিং আর মেমোরাইজেশন ডিফারেন্স আছে। সো মেমোরাইজেশন হচ্ছে একদিন পর 2 দিন পর চলে যাবে, লার্নিং হইলে পার্মানেন্টলি থাকবে ওয়ার্ডটা। ওকে, সো এটা তাহলে আনন্যাচারাল লিস্টের মধ্যে। কেন আপনি ধরে এগুলোকে আনতেছেন একটা লিস্টে? কেন আনন্যাচারাল? ওয়ার্ডগুলো তো লিস্টে পাওয়ার কথা ছিল না, ওয়ার্ডগুলোকে তো এই যে বইয়ের মধ্যে পাওয়ার কথা ছিল না। ইভেন আরো একটা আনন্যাচারাল জিনিস যেটা আমার অনেকের খুব ফেভারিট, ডিকশনারি, অভিধান, ডিকশনারিও কিন্তু একটা আনন্যাচারাল জিনিস, যা আপনি ওয়ার্ডগুলোকে ধরে একটা বইয়ের মধ্যে নিয়ে আসছেন। ওয়ার্ড তো ডিকশনারিতে থাকা জিনিস না ভাই, ডিকশনারিটাকে কম্পাইল করে রাখছে শেখার জন্য, ওয়ার্ড ডিকশনারির কাছে গেলেন। কিন্তু আপনি ডিকশনারি ধরে শিখবেন, লিস্ট ধরে শিখবেন, ওয়ার্ডের বই ধরে শিখবেন, এটা তো একটু আনন্যাচারাল হচ্ছে।
একটু না, বেশ ভালোই। তাহলে ন্যাচারাল কেমনে বানানো যায়? চিন্তা করেন তো, আজকে আমি যখন এই ক্লাসটা নিচ্ছি, আমি একটু আগে কিছু ওয়ার্ড ইউজ করছি। আমি একটু আগে বলছি ইম্পোজ করতেছি আমি। ইম্পোজ করা বলতে বুঝাচ্ছি চাপায় দিচ্ছি। কার উপর ইম্পোজ করতেছি, চাপাই দিচ্ছি। এখন এই লাইভটা যে দেখতেছেন, হয়তো কেউ একজন ইম্পোজ ওয়ার্ডটা পারতেন না। IMPOSE ইম্পোজ। ইম্পোজ ওয়ার্ডটা হয়তো পারতেন না। বাট সে যখন হচ্ছে যে আমার কথাটা শুনলো যে আমি ইম্পোজ করতেছি, এরপরে কিন্তু আমি এটা বাংলায় বলছি না যে আমি এটা চাপাই দিচ্ছি, সে কিন্তু বুঝতেছে আচ্ছা ঠিক আছে, আয়েশ ভাই বলতেছে এটা, উনি বলতেছে এটা ইম্পোজ করতেছে, চাপাই দিচ্ছে, আচ্ছা তাহলে ইম্পোজ করা মানে চাপাই দেওয়া। এই যে এটা যেটা হলো, এটা হচ্ছে ন্যাচারাল লার্নিং হলো, এটা মুখস্থ হইলো না। আই নো ইটস আ ভেরি ইজি ওয়ার্ড ইম্পোজ, এটা নিয়ে ভাব নিচ্ছি, সরি, বাট ইম্পোজ ওয়ার্ডটা খুবই ইজি ওয়ার্ড, বুঝলাম। কিন্তু যে ইম্পোজ ওয়ার্ডটা জানতো না, তার কাছে ইজি আর হার্ড কি? তার কাছে তো সব ওয়ার্ডই কঠিন। আপনি একটা ওয়ার্ড জানেন না, এখন এটা যদি ধরেন একটা জার্মান ওয়ার্ড, যে জার্মান জার্মান ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক টাফ, রাইট? একটা জার্মান ওয়ার্ড, সেই জার্মান ওয়ার্ডটা ধরেন জার্মানির ছোট ছোট বাচ্চারাও জানে, কারণ এটা ওদের মাদার ল্যাঙ্গুয়েজ, ওর নিজেদের ল্যাঙ্গুয়েজ। আপনি তো জানেন না, তো আপনার কাছে তো ডিফিকাল্ট ওয়ার্ড, তাই না? সেটা তো বলে তো লাভ নাই যে এটা ভেরি ইজি জার্মান ওয়ার্ড। ভাই, ভেরি ইজি জার্মান ওয়ার্ড, ভেরি ইজি কোরিয়ান ওয়ার্ড, ভেরি ইজি জাপানিজ ওয়ার্ড, অল আর ভেরি ডিফিকাল্ট ওয়ার্ডস ফর মি, রাইট? সো আমি যেটা বলতেছিলাম, ইম্পোজ এই ওয়ার্ডটা যে হয়তো জানতো না, সে করলো কি, জাস্ট এখানের মধ্যে যখন শুনলো, গেস করে ফেলতেছে, এবং আমার মুখে যখন শুনছে তার কাছে এটা মাথাতে আসছে। এরপর সেও হয়তো ঝগড়া করার সময় বলবে, এই তুই আমার উপরে এটা ইম্পোজ করতেছিস কেন, মানে আমার উপরে চাপাই দিচ্ছিস কেন, আমি এটা করতে চাচ্ছি না। সো হিয়ার কামস মাই পয়েন্ট। ন্যাচারালাইজেশন বলতে আমি এটা বুঝাচ্ছি, ওয়ার্ডস শুড বি ইউজড। হচ্ছে কথা, ওয়ার্ডকে ইউজ করতে হবে। ইউজ না করলে ওয়ার্ডটার কোনো ভ্যালু নাই। একটা ওয়ার্ড যদি আমি ইউজ না করি, সেটা কিন্তু কোনো ভ্যালু নাই, রাইট? আপনি যদি দেখাবো আমি আজকে যে গুগলে যখন ডিকশনারিটা ইউজ করবেন, একটা ওয়ার্ডকে লিখলে গুগলে যে ডিকশনারিটা, ওখানে নিচে লেখা থাকে, একটা ইউজেজের একটা গ্রাফ দেওয়া থাকে। কিছু কিছু ওয়ার্ড আপনি দেখবেন ভেরি ইন্টারেস্টিং, এটা 1920s-এ, 1900-এ, 1950-তে প্রচন্ড ইউজ হয়েছে ওই পর্যন্ত। এরপর আস্তে আস্তে ইউজেসটা ডিক্লাইন করছে। ডিক্লাইন করা মানে কি? কমে যাওয়া। কমে যাচ্ছে ওয়ার্ডটা ইউজ করা, মানে এটা একটা গ্রাফ আছে। ওরা কেমনে বের করছে? ওরা দেখছে যে যত বেশি নথিপত্র, যত বেশি ডকুমেন্ট, যত বেশি অনলাইন ডেটাবেস, এগুলোর মধ্যে ওয়ার্ডটার ইউজ কেমন হয়েছে, বেশি না কম, মানুষের কথার মধ্যে, মানুষের ইন্টারভিউতে, মানুষের লেখার মধ্যে, রিটার্ন ফরম্যাটে। যদি একটা ওয়ার্ডের ইউজেজ কম হইতে থাকে, ওই ওয়ার্ডটা আস্তে আস্তে অবসোলিট হয়ে যায়। সো এই যে আমি অবসোলিট ওয়ার্ডটা বললাম, এটাও অনেকে এখন শিখে ফেলবেন সাথে সাথে। অবসোলিট, আপনি চিন্তা করেন, আমি বললাম যে ওয়ার্ডটার ইউজ যদি অনেক কমে যেতে থাকে, তখন হচ্ছে ওয়ার্ডটার অবসোলিট হয়ে যায়। OBSOLETE, অবসোলিট। অবসোলিট মানে হচ্ছে যেটা ইউজার হচ্ছে না, মানে প্রাচীন হয়ে যাচ্ছে, মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, প্রাচীন না, সরি, বিলুপ্ত হয়ে যাচ্ছে। অবসোলিট, যেমন ধরেন ডাইনোসর এখন অবসোলিট, রাইট? সো ডাইনোসর আর কোনো রেলেভেন্স নাই এখন দুনিয়াতে, বাট এক সময় ছিল, এক সময় ছিল। সো এখন একটা ওয়ার্ড গ্রাফ দেখেন, দেখবেন যে কমে গেছে, তাহলে এই ওয়ার্ডটা কি ইউজ করতেছে না এখন? নিউ ইয়র্ক টাইমস ইউজ করে না, কখনো কোনো আর্টিকেলে বাংলাদেশ ডেইলি স্টার ইউজ করে না, আপনি আমি তো কুদ্দুস, আমরা তো ইউজই করতেছি না। তো আমরা যদি ইউজ না করি, তাহলে আলটিমেটলি কি হবে? ওয়ার্ডটা হারায় যাবে। ওয়ার্ডটা এক সময়, মানে কি বলবো, এটা খুব স্যাড, ওয়ার্ডটা মরে যাবে, সোজা কথা। ওই যে নদীর পানি যেমন শুকায় যায় না, নদী মরে যায়, আমরা মাঝে মাঝে পেপারে পড়ি বাংলাদেশের এতগুলো নদী মরে গেছে, এতগুলো নদী মরে গেছে। মরে গেছে মানে ওই জায়গায় নদী ছিল, এখন আর পানি নেই, শেষ। নদীর সোর্স টোর্স সব বন্ধ হয়ে গেছে কোনো কারণে, নানান কারণে, ক্লাইমেট চেঞ্জ আর ইস্যু, আমি ওইদিকে যাচ্ছি না। সো এরকম ভাবে ওয়ার্ডটা ডিফাঙ্ক্ট হয়ে যাবে। এই যে ডিফাঙ্ক্ট, এরকম একটা সেম ওয়ার্ড, অবসোলিটের মতো। মানে একটা কোম্পানি যদি ডিফাঙ্ক্ট হয়ে যায়, একটা কোম্পানি ধরেন ইয়া হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, এখন আর সে নাই, নাও ডিফাঙ্ক্ট একটা কোম্পানি। অনেক কোম্পানি এরকম ব্র্যাকেট লেখা থাকে নাও ডিফাঙ্ক্ট। তো নাও ডিফাঙ্ক্ট মানে কোম্পানিটা এখন নাই, এক্সিস্ট করে না। ওকে, ওকে। সো এই যে বললাম অনেকগুলো কথা, এটাকে বলে ন্যাচারাল লার্নিং। এখন ন্যাচারাল লার্নিং করার জন্য কি এখন আমার আপনাকে একটা মানুষের সাথে সারাক্ষণ কথা বলতে হবে, যেরকম আমি কথা বলবো এরকম? না, মানুষের সাথে কথা বলতে হবে, এটা ট্রু। কিন্তু কথাটা সবসময় যে আমাকে এই ভিডিওতে রেখে করতে হবে, বা কেউ একজন এসে আপনাকে ভিডিওতে কথা বলে যাবে সবসময়, এটা না ব্যাপারটা। সবসময় মুখের কথা তো না, এখানেই তো চলে আসতেছে লেখার একটা ব্যাপারটা। কখনো কি এটা কখনো কি এটা ভাবছেন যে যখন হচ্ছে আপনি একটা বই পড়তেছেন ইংলিশ, বা আপনি একটা আর্টিকেল পড়তেছেন ডেইলি স্টারে, বা একটা নিউজ পেপারে, বা একটা অনলাইন আর্টিকেল পড়তেছেন, ইউ আর অ্যাকচুয়ালি মানে রিডিং দ্যাট পার্সনস মাইন্ড। ওই মানুষটা
কি বলছে, কি বলতে চাইছে সেটা করতেছে। অ্যান্ড ইটস আ ওয়ান ওয়ে কনভারসেশন। ওয়ান ওয়ে কনভারসেশন মানে কি? এখন যেমন লাইভ সেশন হচ্ছে, তো অনেকে আমাকে কমেন্ট করতে পারতেছেন। আমি একটা কমেন্ট পাইছি, একটু পরে অ্যান্সার দিচ্ছি। জিআরই ভার্বালে কত করছে, একটু পরে অ্যান্সার দিচ্ছি। থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। যে এই কনভারসেশনটা হচ্ছে যে ওয়ান ওয়ে হচ্ছে মোস্টলি। মাঝে মাঝে আপনার যখন কমেন্ট করেন তখন টু ওয়ে হচ্ছে, মানে আপনার একটা প্রশ্ন করলেন, আমি অ্যান্সার দিচ্ছি। যখন লাইভটা রেকর্ড হয়ে যাবে, রেকর্ডেড লাইভ হয়ে যাবে, রেকর্ডেড লাইভ হয়ে যাওয়ার যখন আপনি যে কেউ একজন এসে শুনতেছে, সে আর কমেন্ট করে আর আমার ইন্টারাকশন ভিডিও মানে আমার কে আর পাবে না, রাইট? তখন এটা একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে। আমি জাস্ট যা বলে গেছি সে খালি সেটা শুনবে। এটা থেকে সে যদি কিছু শিখতে পারে তো শিখলো, না শিখলে নাই। সো যখন আপনি কোনো একটা ওয়েন ইউ রিডিং অ্যান আর্টিকেল, একটা নিউজ আর্টিকেল শিখতে পড়তেছেন, কখন একটা বই পড়তেছেন, কখন এটা ভাবছেন এটা বেসিক্যালি একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে। কনভারসেশনও বলা যায় এটাকে। ওয়ান ওয়ে কনভারসেশন, মানে আপনি শুনতে পারবেন না, সরি আপনি বলতে পারবেন না, আপনি শুনতে পারবেন। ইটস লাইক হচ্ছে যে আপনি জাস্ট ওয়াকি টকিতে ওই মানুষটার কথা শুনতেছেন, ওভার বলার আগ পর্যন্ত সে যা যা বলতেছে শুনতেছেন, আপনি বলতে পারবেন না। সো এই ধরনের কনভারসেশন, মানে এটা ওয়ান ওয়ে হোক আর টু ওয়ে হোক, দ্যাট মিনস মুখের কথাতে হোক বা রিটার্ন ফরম্যাটে হোক, কোন একটা বইতে, কোন একটা আর্টিকেলে, কোন একটা নিউজ পেপার থেকে যা শিখতেছেন, যা পড়তেছেন, ওখানে হচ্ছে ওয়ার্ডস এর ন্যাচারালি ওয়ার্ডকে পাওয়া উচিত। ওয়ার্ড ন্যাচারালি সেখানে বিলং করে। ওকে, আমি যে মাত্র বললাম ওয়ার্ডকে ন্যাচারালি ওখানে পাওয়া যাবে। এই যে মুখের কথাতে ওয়ার্ড, একটা মানুষ মুখে যা বলতেছে সেখানে ওয়ার্ডটাকে পাওয়া যাবে। একটা মানুষ যা লিখছে সেখানে সে ওয়ার্ডকে পাওয়া যাবে। সেটা হচ্ছে ওর ন্যাচারাল জায়গা। ন্যাচারাল জায়গাকে আমি ইংলিশে বলতে পারি ওয়ার্ডস এর ন্যাচারাল হ্যাবিটেট। হ্যাবিটেট HABITAT, হ্যাবিটেট, হ্যাবিটেট মানে বাসস্থান। সো ওয়ার্ডস এর ন্যাচারাল হ্যাবিটেট হচ্ছে কোনটা? মানুষের মুখের কথায়, মানুষের হাতের লেখায়। ওকে, সো আপনি যদি লিস্টের বাইরে গিয়ে সব লিস্ট, সব রকম ওয়ার্ডের ভোকাবুলারি বইয়ের বাইরে গিয়ে যদি হচ্ছে ন্যাচারাল হ্যাবিটেট গুলো থেকে ওয়ার্ডকে পিক আপ করা শুরু করেন, দেন ইউ ক্যান ইনক্রিজ ইউর ভোকাবুলারি ন্যাচারালি। অ্যান্ড ন্যাচারালি হওয়া মানে এটা আপনার মধ্যে আসবে, খুবই সলিড ভাবে আপনার মধ্যে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কথা। আমি আবারও বলি, আমাদের গোল হচ্ছে ন্যাচারালাইজেশন অফ দ্য ভোকাবুলারি লার্নিং। হ্যাঁ, যাদের 1 মাস 2 মাস টাইম আছে ভাই, তারা এত কথা বাদ দিয়ে জাস্ট হচ্ছে লিস্টটা মুখস্থ করে দিয়ে দেন। কিন্তু 1 মাস 2 মাসের মধ্যে যদি আপনি জিআই দিতে হয়, এটা এরকম ভাবে দিতে পারেন যে হ্যাঁ, আপনাকে প্রফেসর অলরেডি বলে দিছে যে ভাই তুমি একটা জিআই তে চলে আসো, এরকম কেসে আপনি জিআইটা দিয়ে দেন, দিয়ে চলে যান। কিন্তু আপনার এরকম কোনো কনফার্মেশন নাই, আপনি জাস্ট তাড়াহুড়ো করে প্রোক্রাস্টিনেট করছেন এন্ড আপনি জাস্ট এমনি 1 মাস 2 মাসে দিতে যাচ্ছেন, এটা ঠিক হবে না। আমার সাজেশন হচ্ছে, যেটা খুব বেশি কস্টলি পরীক্ষা, বেশ মোটামুটি 25,000 টাকার উপরেই চলে যায় এখন জিআরিতে। তো যখনই দিবেন যেন আপনার সেকেন্ড টাইম আর দিতে না হয় পরীক্ষাটা, মানে স্কোর খারাপ আসলে আবার সেকেন্ড টাইম দিতে হবে। দরকার নাই, দিতে পারবেন বলেই যে দিতে হবে তা তো না, টাকা কেন খরচ করবেন শুধু শুধু। আর প্রথমবারে যখন দিবেন একটু টাইম নিয়ে দেন, শিখে প্র্যাকটিস করে বুঝে, নিজেকে বুঝে এক্সপেক্টেড স্কোরের প্রিপারেশন লেভেলে গিয়ে তারপর দেন, রাশ কইরেন না। আর হ্যাঁ, রাশ তখনই করতে পারেন, ইটস লাইক হচ্ছে যে আপনাকে আমি প্রফেসর আপনাকে ডাকতেছে আসো আসো চলে আসো, তখন রাশ করেন, সমস্যা নেই। আমার টার্গেট হচ্ছে যারা রাশ করতেছে না তাদেরকে নিয়ে, যারা রাশ করতেছে না তাদেরকে নিয়ে। একটু কাইন্ডলি আমাকে একটু টাইম দিন। ওকে, আচ্ছা। সো কামিং ব্যাক এগেইন, যেটা বলতেছিলাম, আমার ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে, মানে ফোনটা কানেক্টেড ছিল, ফোনে চার্জ শেষ। সো আই হোপ বেশি খারাপ লাগতেছে না আমাকে। ওকে, সো আমরা আসি, আবার যেটা বলতেছিলাম, যে আপনি একটু আমার টার্গেটটা তাদেরকে নিয়ে যারা হচ্ছে একটু টাইম দিতে চাচ্ছেন, অ্যাটলিস্ট 6 months to 1 year, দ্যাটস এ ভেরি গুড টাইম। সো ওই টাইমটা দিলে হচ্ছে আপনি ন্যাচারাল লার্নিংয়ে ফোকাস করতে পারবেন। অ্যান্ড লার্নিং করার সময় এটা মাথায় রাখেন না যেটা জাস্ট জিআর এর জন্য শিখতেছেন, আপনি লাইফের জন্য শিখেন না ওয়ার্ডটাকে। ওকে, সো লাইফের জন্যই শিখবেন ওয়ার্ডটাকে, সেটা হলে খুব ভালো হয়। ঠিক আছে, সো আমি মূলত আসবো, কিছু কোয়েশ্চেন জমে গেছে, আমি একটু একটা একটা করে কোয়েশ্চেন দেখি। সো
একজন বলছেন থ্যাঙ্কস ফর দ্য ভ্যালুয়েবল স্ট্র্যাটেজিস, থ্যাংক ইউ। জিআরই ভার্বালে কত স্কোর সেভ, এটা আমি গতদিনও বলছিলাম, আমি আবারও বলি, আমাদের কনটেক্সটে মোটামুটি 150 প্লাস যদি আপনি নিয়ে আসতে পারেন, অ্যান্ড প্রোভাইডেড দ্যাট আপনার কোয়ান্টে অ্যাটলিস্ট 160 প্লাস মোটামুটি আসতেছে, তো আপনি যোগ করে 160 150 মিলায় 310 প্লাস আপনার চলে আসছে। 310 প্লাস ভালো একটা স্কোর, 310 দিয়ে আপনি সুন্দর মতো ইয়া করতে পারবেন। আর it also depends on the type of program you want to get admitted, okay, admitted into, যেটা ধরেন আপনি কি টাইপের প্রোগ্রামে অ্যাডমিশন নিতে চাচ্ছেন। ওরা যদি খুবই হাইফাই স্কুল হয়, খুব ফ্যান্সি ইউনিভার্সিটি হয়, তাহলে তো যে রিকোয়ারমেন্ট একটু বাড়তে পারে, বা কোন টাইপের ডিসিপ্লিন থেকে আপনি যেতে চাচ্ছেন। যেমন লাইফ সায়েন্স থেকে হয়তো জিআরই ইয়াটা খুব কমে গেছে, মানে জিআরই এর রিকোয়ারমেন্টটা জিআরই, কিন্তু হয়তো বিজনেস স্কুল বা ইঞ্জিনিয়ারিং গুলাতে কোয়ান্ট স্কোরটা খুব ম্যাটার করে। ওভারঅল কোয়ান্ট স্কোরে ফোকাস দেন, কারণ আমাদের কোয়ান্টের নাম্বারটাই ভালো আসার চান্সটা বেশি। ভার্বালে আমরা আসলে 150-র উপরে যেতে খুব জান বের হয়ে যায়, সো 140-র উপরেই অনেকে, 140 থেকে 145 অনেকে ঘুরপাক খায়। সো চেষ্টা করেন যে পুশ করে 150 প্লাস আনার জন্য, আর এরপর যত আনতে পারবেন তত ভালোই, সমস্যা নেই। আরেকজন প্রশ্ন করছেন, আমি জিআরই দিয়েছিলাম কিন্তু ভার্বাল খুবই খারাপ স্কোর আসছে। হ্যাঁ, আমি এটা গতকালকেই বলছিলাম ভাইয়া, যে এটা কিন্তু খুবই আসে, এটা মানে মানে মন খারাপ করার কিছু নাই, এটাই মানে কমন, এটা আমাদের সেটআপটাই এরকম ভার্বালে। আমি প্রিটি শিওর যে আপনার কোয়ান্ট স্কোর হয়তো এত খারাপ মনে হয় নাই, কিন্তু ভার্বাল এরকম হয়েছে। যে আবারও জিআরই দিব, কিভাবে ভার্বালটা ইমপ্রুভ করতে পারি যদি একটু পরামর্শ দেন। এই যে আপনি আজকে যা বলতেছি, আপনি একটু আমার আগের দিনের লাইভটা একটু দেখে ফেলেন ভাইয়া, রেকর্ডেড লাইভটা, আর আজকে যা বলতেছি প্লাস নেক্সট 2-3টা সেশনে আমি ন্যাচারালাইজেশন অফ লার্নিং নিয়ে আরো কথা বলবো। সো আমি আই সাজেস্ট যে আপনি একটু টাইম নিয়ে নেক্সট পরীক্ষাটা দিবেন জিআরই, মানে এখনই তাড়াহুড়ো করে বসে যায় না। যেটা একটা দেখছেন, আইডেন্টিফাই করছেন ভার্বালে খারাপ আসছে, আপনাকে গায়ের জোরে এখনই একদম মানে ভার্বাল স্কোর ভালো করে তুলতে হবে, এটা এরকম না। এটা তো এই টাইপের পরীক্ষা না ভাইয়া। মানে ধরেন স্কুলে থাকতে কি হইতো, আমরা অনেক সময় একটা টপিক, বা স্কুলে বা ইউনিভার্সিটি তো একটা টপিক জাস্ট আপনি পড়লেই পারবেন, আগের রাত পড়ে গেছেন পারবেন। জিআই কিন্তু আগের রাতে ক্র্যাক করার এক্সাম না, এটা আপনার আগের রাতের পরীক্ষার আগের রাতকে এটা মানে নেয় না, মানে এটা ওই এক টাইপের এক্সাম সিম্পলি না। এটা বললাম তো, আসতে টাইম লাগে, যেতেও টাইম লাগে। আমি কিন্তু অনেক আগে দিছি জিআরই, আমার এখনো মাথার মধ্যে কিলবিল করে ওয়ার্ডগুলো, কেন ওইভাবে শিখছি। তো এটাই ন্যাচারালাইজেশন অফ লার্নিং। আপনি এভাবে শিখবেন যে ওয়ার্ডগুলো আপনার মাথায় আসে। অ্যান্ড আমি যেখানে যে খুবই ওয়ার্ড নিয়ে খুব আপনামিও করি, বুঝছেন, মানে যখনই যাকে পাইতেছি একটু ওয়ার্ড শিখাই ফেলি এরকম। হ্যাঁ, সো এটা খুবই আই নো একটু কেমন জানি, বাট এরকমই হয় আর কি। আপনি আপনি একটু টাইম দিবেন নেক্সট এক্সামটা দেওয়ার আগে, আপনাকে বলতেছি একটু টাইম দিবেন, আর আমার এটা একটু ফলো করেন, আমি বলতেছি আজকে কেমন বলতে হয়। আচ্ছা, একজন বলছেন যে হাই, উড ইউ কাইন্ডলি শেয়ার সাম সাজেশনস টু গেট এ গুড জিআরই স্কোর। আমি যে ভাইয়া, আপনি মনে হয় আজকে প্রথম দেখতেছেন লাইভ, আমি শিওর না। এর আগে আমি আমি এটা হচ্ছে সেকেন্ড ক্লাস আমাদের পিকটিকের তরফ থেকে। তো আমরা হচ্ছে আপনার 2টা ক্লাস এই পর্যন্ত হয়েছে সোফার, জিআরই ফ্রি ক্লাস। এটা ভার্বাল নিয়েই কথা বলতেছি। সামনের কয়েকটা সপ্তাহে আমরা প্রতি উইকে স্যাটারডেতে ক্লাস হচ্ছে 9টা থেকে 10:30টা। সো আমরা ভার্বাল নিয়েই কথা বলতে থাকবো। তো ভার্বাল নিয়ে যে কথা বলবো, মানে এর মধ্যে কোয়ান্টের ব্যাপারে আমি তেমন বলি নাই এখনো, বাট ভার্বাল নিয়ে এ পর্যন্ত যা বলতেছি এগুলো সবই আর কি। এখন আপনার প্রশ্নটা অনেক জেনেরিক হয়ে গেছে, সাম সাজেশনস টু গেট এ গুড জিআরই স্কোর। এন্ড গুড জিআরই স্কোর আপনি কত ধরতেছেন, আপনার কাছে কত, সেটারও একটা ব্যাপার আছে। আপনি কত স্কোর চাচ্ছেন সেটা একটু বললেন আমাকে, কারণ গুড কিন্তু অনেকগুলোই, 300 গুড, 305 গুড, 310 গুড, 315 গুড, ডিপেন্ড অন কোন প্রোগ্রামে আপনি যেতে চান। আপনার জিআরই দেওয়ার প্রাইম উদ্দেশ্য কিন্তু ইউএস একটা ইউনিভার্সিটিতে ম্যানেজ করা, রাইট? এখন আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনার গুড স্কোরটা হবে। এখন আমার জিআইটা অনেক স্কোর ভালো আসছে বিকজ আমি অনেক টাইম নিয়ে পড়াশোনা করে দিছি, অ্যান্ড আমি ওই সময় আসলে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য যে জিআরই দিচ্ছি সেটা না, সেটা হচ্ছে যে আইবিএ পরীক্ষা দিচ্ছিলাম, সাথে একটা জিআরই পরীক্ষা দিয়ে ফেলছি। সো সুন্দর একটা রেজাল্ট চলে আসছে, কারণ সব ফ্রেন্ড একটা জিআরই স্কোর ছিল। তো এটা একটু কেমন লাগতো, সবাই জিজ্ঞেস করেছে আমার নাই কেন, এরকম আর কি। হ্যাঁ, সো এটাই আপনার টার্গেট 310 প্লাস। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি কোয়ান্টে 160 আর হচ্ছে ভার্বালে 150 টার্গেট করবেন। এই যে যিনি প্রশ্ন বলছেন, আই টার্গেট 310 প্লাস। তো 150 করার জন্য আমি এই পর্যন্ত যা বলতেছি এগুলো একটু করেন ভার্বালে। আর কোয়ান্টে হচ্ছে আপনি অ্যাটলিস্ট হচ্ছে ম্যারাথন 5 LB-টা করে ফেলতে হবে, ইটিএস এর সবগুলো ম্যাথ করে ফেলতে হবে, অ্যান্ড ম্যাথের কনসেপ্টটা খুব ভালো থাকতে হবে, অ্যান্ড মেন্টাল ম্যাথে খুব ভালো থাকতে হবে। চেষ্টা করবেন যাতে করে জিআরই ইয়াতে না যেতে হয়, আপনার ক্যালকুলেটরটা ইউজ না করতে হয়, অন স্ক্রিন একটা ক্যালকুলেটর থাকে, সেটা ছাড়া যেন আপনি মেন্টালি অনেক কিছু সলভ করতে পারেন। সো ওভারঅল আপনার নাম্বার সেন্স খুব ভালো থাকতে হবে। আপনি যখনই এখন
ন্যাচারালাইজেশন অফ লার্নিং থেকে যদি ভোকাবুলারিটা বলি, ন্যাচারালাইজেশন অফ লার্নিং থেকে কিন্তু আমি একটু ম্যাথটাও বলতে পারি। যখনই আপনি দিনের, ধরেন আজকে আপনি কেনাকাটা করতেছেন, একটা হিসাব করবেন, রেস্টুরেন্টে গেছেন, ভ্যাটটা ক্যালকুলেট করতে হবে, 15% ভ্যাট। ট্রাই টু সলভ দ্যাট মেন্টালি। ওকে, আপনার 600 টাকা বিল আসছে, 15% ভ্যাট অ্যাড হবে। তো আপনি এটাকে ক্যালকুলেটর, মোবাইলে ক্যালকুলেটর ইউজ না করে ট্রাই টু ইউজ ইট মেন্টালি। এভাবে করে করে লাইফস্টাইলের মধ্যে মেন্টাল ম্যাথটাকে ঢুকায় ফেলতে হবে, যে আপনি মেন্টালি করবেন ক্যালকুলেশন। এবং এটা কিন্তু খুব পসিবল। 15% বের করা শুধু খুবই কমন একটা ব্যাপার। 10% বের করবেন, তাকে হাফ করে 5% করবেন, 10% 5% যোগ করে দিবেন। এটা আমি যখন কোয়ান্ট ক্লাস নিব তখন ডিটেলসে বলবো। এখন যারা শুনছেন তা অনেকে হয়তো বুঝছেন। এগুলো খুবই কমন, অনেক কমন কমন কিছু টেকনিক আছে, অনেকেই পারে এগুলো। সো নাম্বার সেন্সটা বাড়াইতে হবে। নাম্বার সেন্স অ্যান্ড ম্যাথের কনসেপ্টটা ডেভেলপ করতে হবে। ম্যাথের কনসেপ্ট ভালো না হলে কিন্তু জিআরই পরীক্ষাটাতে আপনি ভালো করবেন না। সিম্পলি কোয়ান্টে এটুকুই বলার। আর ভার্বালে স্টে টিউন উইথ মি, যা যা বলতেছি শুনেন এরকম। সো আমরা ন্যাচারালাইজেশন অফ লার্নিং নিয়ে মোটামুটি এগুলা বলছি আজকে। আমাদের যাত্রা মাত্র শুরু হয়েছে আজকে। নেক্সট উইকেও তারও আরো 2-3 উইক হয়তো আমরা ভোকাবুলারি নিয়ে কথা বলবো। কারণ ভোকাবুলারির সাথে আমি যখন শিখাবো তখন এটার ভিতর থেকে আমি সেন্টেন্স কমপ্লিশন, টেক্সট কমপ্লিশন আর সেন্টেন্স ইকুইভ্যালেন্স শিখে আসবো। ঠিক আছে? এখন ন্যাচারালাইজেশন অফ লার্নিং বলতে যেটা বুঝাইছি, ধরেন আজকে আমাকে ওয়ার্ড পিক করতে হবে, রাইট? আমি যদি বই না বলি তাহলে ওয়ার্ড পিক করবো কোত্থেকে? আমি একটু স্ক্রিনটা শেয়ার করি আজকে আমার। সো কি ব্যাপার? Sorry, there's some difficulty with my screen sharing and everything. আচ্ছা, একটু স্ক্রিন শেয়ারে একটু ইস্যু হচ্ছে আমার। একটু ইয়েস, এখন হচ্ছে ঠিক আছে। সো ফর এক্সাম্পল আমি একটু ডেইলি স্টারে যাই। ওকে, so yeah, I think you can see my, একটু আরেকবার চেক করি। হ্যাঁ, I think you can see my screen. So for example আমরা যদি ডেইলি স্টার ওপিনিয়নে যাই, সো একটা জাস্ট আমি খুঁজে বের করি যে কোনো একটা। এটা খুব সুন্দর একটা ইয়ে আছে। আচ্ছা, এটা দেখি। হাউ বাংলাদেশ ইজ রিভাইভিং ইটস ম্যাক্রো ইকোনমি। সো এটা হচ্ছে একটা আর্টিকেল, রাইট? এখন এই আর্টিকেলটা যখন আমি পড়বেন, সো আপনি এটা কি করবেন, আমি কোথায় গেছি ডেইলি স্টার আমি আবার দেখাই প্রথম থেকে। আপনি ডেইলি স্টারে যাবেন, এই যে ওপিনিয়নটাতে চলে যাবেন, ঠিক আছে? ওপিনিয়নের মধ্যে দেখবেন যে হচ্ছে এডিটোরিয়ালও আছে, আবার ওপিনিয়নও আছে। এটা শুধু ডেইলি স্টারে যেতে হবে এরকম না। আপনার ডেইলি স্টার পছন্দ না হয়, আপনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আছে, টিপিএস, দ্যাটস এ ভেরি ফাইন পেপার, মানে বাংলাদেশি পেপারগুলো আর কি। আমি এখনই হচ্ছে আপনাকে ওই যে নিউ ইয়র্ক টাইমস ওগুলো বলতেছি না। যদি আপনি একদম বিগিনার লেভেলে হন, স্টার্ট উইথ ডেইলি স্টার, দেন গ্র্যাজুয়ালি মুভ আপ টু দ্য আমেরিকান এন্ড ইউকে নিউজ পেপার, ঠিক আছে? বা আপনি চাইলেই যে ওই যে কিছু ইন্ডিয়ান বা পাকিস্তানি নিউজ পেপারগুলো পড়তে পারেন, যেগুলো একটু সাবকন্টিনেন্টের, একটু আপনার কাছে একটু ইজিয়ার হবে আর কি, মানে ফার্স্টেই নিউ ইয়র্ক টাইমস পড়ার থেকে। ওকে, সো এই যে এখানে যাবেন, এখানে ওপিনিয়নের মধ্যে দেখেন যে এরকম অনেকগুলা যে লেটেস্ট যা যা আছে। তো আমি যেটা করছিলাম, আমি জাস্ট এটা পছন্দ হয়েছে আমার, এটা আমি পেপার রাখি। সো এই পেপারটা আমি আজকেই পড়ছিলাম এমনিতেই। সো আমি একটু বলি। সো হাউ বাংলাদেশ ইজ রিভাইভিং ইটস ম্যাক্রো ইকোনমি। সো আপনি এখন যেটা করবেন, আপনারা যদি বই পড়েন তো বই থেকে পড়তে পারেন, বা এরকম একটা রেজিস্টারে আর্টিকেল বের করতে পারেন। পিকিং আপ ওয়ার্ডস বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা একটু বুঝাচ্ছি, মানে ন্যাচারালাইজেশন অফ লার্নিং বলতে কি বুঝাচ্ছি। তো আপনি এই আর্টিকেলটা যখন পড়তেছেন, ফার্স্ট ওয়ার্ডটাতে, ফার্স্ট সেন্টেন্সে হেডলাইনে একটা ওয়ার্ড আছে রিভাইভিং। আর যারা ইকোনমিক্সের স্টুডেন্ট তারা তো ম্যাক্রো ইকোনমিটা হয়তো বুঝেনি, বাট
এটা আমাদের ঠিক মেইন ভোকাবুলারি পার্ট না, বাট গুড টু নো। তো রিভাইভিং, এখন রিভাইভিং মানে কি, যে যে ডেইলি স্টার আবার একটা সুন্দর ব্যাপার আছে, ওয়েবসাইটে গেলে আপনি জাস্ট যদি এখানে ক্লিক করেন, এটা জাস্ট এমনি ক্লিক করলেই হচ্ছে যে ওদের একটা বিল্ট ইন ডিকশনারি আছে, ওরা এটার ওয়ার্ডটার মিনিং দেখাবে আপনাকে। ইটস এ ভেরি নাইস থিং, মানে ডেইলি স্টারের বিল্ট ইন, ওকে, মানে একদম ডেইলি স্টার ওয়েবসাইটে এটা ওদেরই সিস্টেম। রিভাইভিং মানে টু রিটার্ন টু লাইফ, টু বিকাম রিঅ্যানিমেটেড অর ইনভিগোরেটেড। আর এগুলো যদি আপনি না বুঝেন, এটার মানে হচ্ছে রিভাইভ করা, মানে কাউকে আবার নতুন করে বাঁচানো। মানে হচ্ছে অবস্থা, বাংলাদেশের ম্যাক্রো ইকোনমি খুব মরে গেছে, এই মরা জিনিসটা কেমনে নতুন করে বাঁচাতে হবে, নতুন করে প্রাণ সঞ্চার করতে হবে। সো হাউ বাংলাদেশ ইজ রিভাইভিং ইটস ম্যাক্রো ইকোনমি, কেমনে বাংলাদেশের রিভাইভ করতেছে। তো রিভাইভ, এখন এই যে ওয়ার্ডটা, এখন আপনি কিন্তু এটা যখন বুঝবেন, আপনি ধরেন এই ওয়ার্ডটা জানেন না রিভাইভ মানে কি, আপনি এখান থেকে দেখলেন বা এখানে কিছু তেমন বোঝা যাচ্ছে না, লেট মি গো টু সাম আদার থিং। আমি হচ্ছে রিভাইভিং না, তো আমি রিভাইভ লিখি। সো আমি যখন রিভাইভ মিনিং লিখলাম, এখন মাল্টিপল, আচ্ছা আমি একটু স্টেপটা আরেকবার বলি। এটা হচ্ছে আমি পিক আপ করলাম ওয়ার্ডটাকে আমি এখন পিক আপ করছি, ঠিক আছে। তো ওয়ার্ডটাকে যে আমি পিক আপ করছি, এটা হচ্ছে আমি একটু এখানে লিখি আপনাদের। ফার্স্ট স্টেপ, এই যে আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে, পিকিং আপ ওয়ার্ডস ফ্রম ন্যাচারাল হ্যাবিটেট। ন্যাচারাল হ্যাবিটেট মানে কি, একটা আর্টিকেল হইতে পারে, একটা হচ্ছে আপনার বই হইতে পারে, কোন একটা নন ফিকশন বা ফিকশনাল একটা বই, একটা নোভেল পড়তে পারেন ইংলিশের, দরকারি বেছে বেছে। দরকারি চেতন ভাগাতে ইংলিশ নোভেল দিয়ে শুরু করেন, খুবই ইজি ইংলিশে লেখা, ইন্ডিয়ান রাইটার যেটা, খুবই ইজি ইংলিশ, খুবই ইজি টু পিক আপ। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে আপনি খুব বেশি পারেন না, দেন স্টার্ট দরকারে পড়া একটু কঠিন করেন বইগুলা। হ্যাঁ, এরকম একটা জায়গা থেকে আপনি একটা ওয়ার্ড পিক আপ করেন, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। এর আগে কি হইতো, রিভাইভ ওয়ার্ডটা যদি আপনি এর আগে পাইতে চাইতেন, আপনাকে কিভাবে করতে হতো ওয়ার্ডটা, আগে আগে আপনাকে ওয়ার্ডটা করতে হইতো হচ্ছে, এটা কোনো একটা লিস্টের মধ্যে থাকতো, মানে চিড়িয়াখানায় গেছেন, চিড়িয়াখানা দেখতে একটা সিংহকে দেখতে গেছেন, সিংহটা হচ্ছে রিভাইভ, ওইটা ওইভাবে করে আপনি দেখতেন। এখন এটা সিংহটাকে আপনি ডিরেক্টলি সাফারি পার্ক, মানে আমাদের কাছে হচ্ছে চিড়িয়াখানা থেকে সাফারি পার্কে যাওয়া, অভয়ারণ্য টাইপ জায়গাতে, যেখানে সাফারি পার্ক আছে না, যে আপনি গিয়ে গিয়ে মানে সবাই খোলামেলা বিচরণ করতেছে, আপনি জাস্ট ওদেরকে দেখতেছেন দূর থেকে, কিন্তু এমন ভাবে দেখতেছেন যে ওদের ডিস্টার্ব করতেছেন না, এরকম। তা আপনি রিভাইভ ওয়ার্ডটাকে পাইলেন। সো ফার্স্ট স্টেপটা ডান, ইট ইজ পিকিং আপ ওয়ার্ডস ফ্রম ন্যাচারাল হ্যাবিটেট, ন্যাচারাল বাসস্থান থেকে। ওকে, এইবার এই ওয়ার্ডের আপনি কি করবেন, সোজা বাংলায় গেলে 14 গোষ্ঠী উদ্ধার করবেন এই ওয়ার্ডের। কিভাবে, এটা হচ্ছে যে আপনার কাজ, কিভাবে করবেন। ফার্স্ট স্টেপ হচ্ছে জাস্ট গুগলে যান, রিভাইভ মিনিং লেখেন, এটা লেখেন, রিভাইভ মিনিং লিখলে একটা ডিকশনারি আসে গুগলে। এটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি, মানে এই যে জিনিসটা, এই যে যেটা এখান থেকে দেখতেছেন, এখান থেকে এটা হচ্ছে অক্সফোর্ডের ডিকশনারি। অক্সফোর্ড ডিকশনারিটা গুগলের ডিকশনারি, মানে গুগলের মধ্যে বিল্ট ইন করা, মানে গুগলের মধ্যে কেউ যদি একটা মিনিং সার্চ করে, এটা অক্সফোর্ড ডিকশনারিতে ইয়া করে। যারা অ্যাপেল ডিভাইস ইউজ করেন আমার মতো, লাইক আইফোন বা ম্যাক বা সামথিং, সেখানেও দেখবেন যে বিল্ট ইন ডিকশনারি আছে। যদি না পান, জাস্ট আপনার সেটিংসে গিয়ে ডিকশনারিতে যান, ডিকশনারিতে গিয়ে দেখবেন যে, মানে আইফোন বা আইপ্যাড বা ম্যাক থেকে সেটিংসে গিয়ে ডিকশনারিতে যান, ডিকশনারিতে গিয়ে হচ্ছে যে আপনি দেখবেন যে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি ফর, মানে অক্সফোর্ড ইংলিশ থিজোরাস আছে, থিজোরাস মানে কি আমি বলতেছি একটু পরে, থিজোরাসটা অনেকে হয়তো বুঝে না, বলতেছি। সো ডিকশনারি, থিজোরাস, এগুলো দেখবেন একটু ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে ফেলবেন, এরপর আপনি অফলাইন ইউজ করতে পারবেন। তো আপনি জাস্ট এরপর জাস্ট, ওখানে আইফোনটা শেয়ার করতে হলে ভালো হতো, জাস্ট আপনি জাস্ট এমনি ওয়ার্ডটা লিখলেই, ফর এক্সাম্পল আমি যদি এখানের মধ্যে রিভাইভ লিখি, এই যে রিভাইভ লিখলাম, কই আসে না কেন, আচ্ছা এখানে আসবে না, সরি। সো এরকম আসতেছে না, পরে বলবো। এরকম ধরেন লিখলে ওটা বিল্ট ইন চলে আসবে। সো নাও কামিং ব্যাক, সরি অনেক দিকে চলে যাচ্ছি আমি। রিভাইভ ওয়ার্ডটা আমার এখানে আসলো, ডিকশনারিতে গেলাম, শুনলেন রিভাইভ সুন্দর মতো। আচ্ছা, এখন এটার ভার্বটা দেখেন, এটা হচ্ছে ভার্ব, থার্ড পারসন হলে এটা রিভাইভ হবে, পাস্ট টেন্স হলে রিভাইভড হবে। আর আমরা কি পাইছিলাম, আমরা কি রিভাইভ পাইছিলাম, আমরা রিভাইভিং পাইছিলাম। সো আপনি যদি এখানে আপনি ধরেন কিছু জানেন না, আপনি যদি রিভাইভিংও লিখতেন এখানে, আপনি যদি রিভাইভিং এ লিখতেন, রিভাইভিং কেন বলছি বুঝছেন, এখানে মধ্যে রিভাইভিং ছিল এই জন্য। সো আপনি যখন রিভাইভিং ও লেখেন, ধরেন আপনি কিছুই জানেন না, আপনি জানেন না রিভাইভিংটা যেটা প্রেজেন্ট পার্টিসিপল, সমস্যা নাই, রিভাইভিং মিনিং লিখলেও ওই রিভাইভই চলে আসবে। এটা হচ্ছে যে রুট, মানে বেস ওয়ার্ডটা, বেস ওয়ার্ড ইজ রিভাইভ। এইটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে পারে, এই যে এটার জেরান্ড অর প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে রিভাইভিং। এখন জেরান্ড কি জিনিস সেটা আমি শিখাবো
পরে কোন একটা সময় যখন দরকার। সো আমরা যদি রিভাইভের মধ্যে থাকি, যেটা বলতেছিলাম, যেটা রিভাইভ, থার্ড পার্সন, এটা এটা এগুলো সব থাকলো, ব্যাস। রিস্টোর টু লাইফ অর কনসিয়াসনেস, মানে কাউকে লাইফটা রিস্টোর করা, এটা বোঝা যাচ্ছে। এই লাইনটা দিয়ে যদি বুঝতে না পারেন, প্যারা নাই, এটা পড়েন। বোথ মেন কলাপসড বাট ওয়ার রিভাইভড, মানে দুইজন মানুষই হচ্ছে কলাপস করছে, মানে পড়ে গেছে। এখন কলাপস মানে যদি আপনি না জানেন, কলাপসটার লুক আপ করেন। এই যে এখানের মধ্যে, এটা আমার ম্যাকের মধ্যে বিল্ট ইন, আচ্ছা আমার ডিকশনারি কনফিগার করা নাই, দ্যাটস ওয়াই আমি দেখাতে পারছিলাম না। আচ্ছা আমি পরে করবো এটা। সো বোথ ম্যান কলাপসড বাট ওয়ার রিভাইভড, এটার সিমিলার কিছু আছে, এই যেগুলা রিসাসিটেট ওয়ার্ডটা খুবই ইন্টারেস্টিং একটা ওয়ার্ড। রিসাসিটেট, এগুলো জিআই টাইপের ওয়ার্ড খুবই। ব্রিং রাউন্ড, ব্রিং টু লাইফ, ব্রিং ব্যাক, রেস্কিউ, কাম রাউন্ড, এগুলো ফ্রেজও আছে, নট জাস্ট ওয়ার্ড, ফ্রেজও। আচ্ছা এই যে সিমিলার বলে বলে যেগুলো আছে, এই যে একদম সাদা সাদা বক্সের মধ্যে যেগুলো, এগুলো হচ্ছে একদম হুবহু মিনিংটা কাঁচা, একদম সেম রিভাইভের সাথে। আর এরকম যেগুলো একটু অ্যাশ কালারের মধ্যে যেগুলো, ব্রিং ব্যাক টু কনসিয়াসনেস, একটু দেখেন, দেখলেই বুঝবেন। গিভ আর্টিফিশিয়াল রেসপিরেশন টু, এগুলো হচ্ছে এটা কাছাকাছি মিনিং। যেগুলো ধরেন গিভ কার্ডিয়াক মেসেজ টু, এগুলো আরো অনেক লাইক একটু মেডিকেল মিনিং এর দিকেও চলে যাচ্ছে। ওকে, সো এরকম। আবার এরকম কয়েকটা কেন, রিভাইভাল কি খালি একটা মিনিং? না, এটা হচ্ছে একটা মিনিং, রিস্টোর টু লাইফ অর কনসিয়াসনেস। এরপর আরো অনেকগুলো মিনিং আছে না, রিগেইন লাইফ, কনসিয়াসনেস অর স্ট্রেংথ, গিভ নিউ স্ট্রেংথ টু, মানে নতুন করে এনার্জি দেওয়া কাউকে, সেটাও রিভাইভ হইতে পারে। মানে একটা হচ্ছে জীবন বাঁচানো, সেটা রিভাইভ হইতে পারে। যেমন ম্যাক্রো ইকোনমিটা আমাদের ধরেন একদম তো মরে যায় নাই, মরে মরে যাচ্ছে এরকম অবস্থা। তো এখানে কিন্তু এটাকে স্ট্রেংথ করা অর্থে ইউজ করা হয়েছে, যে আমি ম্যাক্রো ইকোনমিটাকে আমাদের দেশের রিভাইভ করব। এটা এমন না যে ম্যাক্রো ইকোনমি মরে গেছে আর আপনাকে বাঁচা তুলছেন, ব্যাপারটা এরকম না। ম্যাক্রো ইকোনমি খুব বাজে একটা অবস্থাতে আছে। ম্যাক্রো ইকোনমি মানে হচ্ছে, যেটা বলা উচিত ছিল আমার মনে হয়, মানে ওভারঅল ইকোনমি, যে সামষ্টিক, মানে বড় বড় যে ব্যাপারগুলো, ধরেন বাংলাদেশের জিডিপি, বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম, এগুলো ব্যাপারগুলো হচ্ছে ম্যাক্রো ইকোনমির পার্ট। এগুলো যদি খারাপ হয় তাহলে তো খারাপ, এগুলো ভালো হলে ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে মাইক্রো ইকোনমি, যেটা ছোট ক্ষেত্রে। সো আমি এখন ইকোনমিক্স ক্লাস নিচ্ছি না, সো ওইটার আমার স্পর্ধাও নাই, আমি চাচ্ছি না ওইদিকে। সো আমি বলতে চাচ্ছিলাম যে এখানে রিভাইভের এরকম, এটা যে শি ওয়াজ গিভ নিউ স্ট্রেংথ টু, এই সেন্স অনেকটা ইউজ হয়েছে আমাদের এখানে, যে আমি আমার, যেমন এখানে মেনি প্যাগান ট্রেডিশনস আর বিং রিভাইভ। প্যাগান মানে হচ্ছে যারা হচ্ছে পৌত্তলিক আর কি, মানে যারা মূর্তি পূজা করে তাদেরকে বলে প্যাগান। তো এই যে প্যাগান ট্রেডিশনস আর বিং রিভাইভ, নতুন করে অনেকে খুব প্যাগানিজমে আসতেছে। ওকে, সো এই যে ব্যাপারটা, ইমপ্রুভ দ্য পজিশন অর কন্ডিশন অফ দ্য পেপার মেড প্যানিকি অ্যাটেম্পটস টু রিভাইভ ফলিং সেলস। ওকে, সো এরকম অনেকগুলো, মানে সেলসটা ফল করতেছিল, বিক্রি কমে গেছিল, এটাকে বারণ, রিভাইভ করতে যাচ্ছে, অ্যাটেম্পটস টু রিভাইভ ফলিং সেলস। এখন এইগুলো থেকে আপনি কি দেখলেন? আপনি এটা একটু দেখলেন, 2-3 মিনিট ধরে এগুলো দেখেন। ওকে, দেখেন, বুঝেন। আপনি কি এখন বলেন, আপনি কি এতক্ষণ জাস্ট রিভাইভ ওয়ার্ডটা শিখছেন? না, আপনি আরো অনেকগুলো ওয়ার্ড শিখছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিসাসিটেট, আপনি শিখে ফেলছেন। রিসাসিটেট আপনার ডেইলি স্টারের মধ্যে ছিল না, বাট আপনি হচ্ছে ডেইলি স্টার রিভাইভ থেকে রিসাসিটেটটা দেখছেন, শিখে ফেলছেন। বলাটা একটু বেশি অডেশাস হয়ে যাচ্ছে, মানে বোল্ড হয়ে যাচ্ছে। অডেশাস মানে খুব স্পর্ধা নিয়ে বলতেছি ব্যাপারটা, অডেশাস কথা না বলি। রিসাসিটেট আপনি ধরেন শিখছেন, দেখছেন প্রথমবার। আচ্ছা, রিসাসিটেট নামে একটা ওয়ার্ড হয় যেটা রিভাইভের সাথে রিলেটেড। ওকে, আপনার মাথাতে কিন্তু মেমোরিতে একটা ফর্ম থাকলো। এরপর কিন্তু আপনি লাইফে আরো অনেকবার এই ওয়ার্ডটা পাবেন, রিসাসিটেট। আর বাকিগুলো যে অ্যাওয়েক ট্যাওয়েক দেখে তো আপনি বুঝতেই পারতেছেন, অ্যাওয়েক মানে তো খুব কমন একটা ব্যাপার, ওয়েক আপ করা, রিভাইটালাইজ করা, রিফ্রেশ করা, এগুলো কিন্তু খুব রিইনভিগোরেট করা, রিঅ্যানিমেট করা। তার মানে অ্যানিমেট মানে হচ্ছে যেটা নড়তেছে, অ্যানিমেশন। রিঅ্যানিমেট মানে নতুন করে নড়তেছে, তার মানে রিভাইভ করতেছে। রিসাসিটেট একটু আগে বললাম, হ্যাঁ। ফোর্টিফাই মানে স্ট্রেংথ করা, ভিভিফাই, রিজুভিনেট, রিজেনারেট, এরকম অনেকগুলা ওয়ার্ড। এনলিভেন। সো এই ধরনের ওয়ার্ডগুলো আপনি দেখলেন, দেখার পরে আপনার একটা আইডিয়া হয়ে গেল। এখন আপনি ওয়ার্ডের অরিজিনটা দেখতে, অরিজিনটা আপনি হয়তো এক্সপার্ট লেভেলে গেলে দেখেন, যেমন আমি এখন খুব ইন্টারেস্ট নিয়ে অরিজিনটা দেখি, আমি খুব মজাও লাগে, কারণ আমি বুঝতে পারি যে আচ্ছা এই ওয়ার্ডটা এই ল্যাঙ্গুয়েজ থেকে আসছে, ইংলিশে। এটা মিডল ইংলিশের ইংলিশ, মানে মধ্যযুগীয় ইংলিশের থেকেই রিভাইভ ওয়ার্ডটা ইংলিশের মধ্যে আসছে, মানে বেশ অনেক দিন ধরে। অ্যান্ড এটা ওল্ড ফ্রেঞ্চ, লেট ল্যাটিন, এগুলোতে ধরেন ওল্ড ফ্রেঞ্চ থেকে আসছে, অরিজিন থেকে বোঝা যায়। এই যে একটু আগে আমি এইটার কথা বলছিলাম, যারা আমার ক্লাসে প্রথম থেকে ছিলেন তারা জানেন, আমি বলছিলাম এই গ্রাফটার কথা, এই যে ইউজ ওভার টাইম ফর রিভাইভ, 1800 থেকে শুরু হয়ে 2019। দেখেন
ওভার দ্য টাইম রিভাইভটা যেরকম ইউজ হইতো কমছে, একটা পর্যায়ে সে স্টেবল হয়ে গেছে। এখন বেশ স্টেবল ওয়ার্ডটা, মানে একদম ডিক্লাইন করে না কিন্তু। তো আমি কিন্তু বলতে পারি যে রিভাইভ একটা ডিক্লাইনিং ওয়ার্ড। রিভাইভ ওয়ার্ডটা মানে এখন খুব মোটামুটি ইউজ হচ্ছে, কিন্তু প্রথমে যেরকম ইউজ হইতো ওইরকম হচ্ছে না, মানে প্রাচীন যুগে হইতো যেরকম ভাবে ওরকম হচ্ছে না। কেন? কারণ হয়তো এখন এটা নিয়ে গবেষণা করে লিঙ্গুইস্টদের কাজ, এটা আমার কাজ না। জাস্ট এটা দেখলে একটু ইন্টারেস্ট আসে জিনিসটা নিয়ে। থাকে না, আপনি একটা জিনিসকে সম্পর্কে ডিটেলসে জানলে আপনার জানাটা একটু ইয়া হয়, একটু বেটার হয়। ফর এক্সাম্পল, আপনি একটা মানুষের সাথে আজকে পরিচয় হইলো আপনার, আপনি একটু নাম জেনে রেখে দিলেন, ব্যাস নামই জানলেন, তা আপনার কিন্তু পরে ভুলেও যাবেন। কিন্তু এই মানুষের সাথে যদি আপনি 1 ঘন্টা গল্প করেন, ধরেন ট্রেনে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন, একটা মানুষের সাথে আপনি কথা বলেন অনেকক্ষণ, তো ওর নাম থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আপনি জেনে ফেলছেন। ওই মানুষটা আচ্ছা কি চিন্তা করতেছে, তার লাইফের এক্সপিরিয়েন্স গুলো কি। ধরেন গল্প করি না আমরা মাঝে মাঝে, একটা আননোন মানুষের সাথে গল্প হয়ে গেছে, তো গল্পতে কিন্তু আপনি জানতেছেন আচ্ছা ও কোথায় পড়াশোনা করছে, কোথায় চাকরি করতেছে, তার লাইফের স্ট্রাগল গুলো কি, তার ফ্যামিলি নিয়ে কি প্যারা খাচ্ছে, বা সব কেমন যাচ্ছে, তার লাইফ নিয়ে এক্সপেকটেশনস কি। হুম। আপনিও আপনার কথা বললেন, সে তখন আপনাকে তার মতো করে অ্যাডভাইস দিল বা একটা সাজেশন দিল, যেটা আপনার ভালো লাগছে, আচ্ছা তাই তো, এটা তো সুন্দর কথা বলছেন আপনি, এটা তো আমি তো চিন্তা করি নাই। তো এই যে তখন কিন্তু আপনি আরো বেশি ডিপে গেলেন মানুষটা সম্পর্কে, রাইট? তো এইরকম ডিপ একটা সম্পর্ক হইতে হবে, এবং এই সম্পর্কটা হতে টাইম লাগে ভাই। ওই ওই লোকটার সাথে আপনার যেমন মানে কথা বলে আপনার যেমন টাইম দিতে হয়েছে, 1 ঘন্টা ধরে কথা বলছেন বাসে বা ট্রেনে, জানলেন, দেন তারপর আননোন মানুষটাকে, তেমনি আননোন ওয়ার্ডটাকে আপনি যদি হচ্ছে একটু টাইম দিয়ে জানেন, এটা মোটামুটি 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট লাগতে পারে প্রথম প্রথম। এরপর আস্তে আস্তে টাইমটা কমে আসবে। কারণ আমি এখন একটা ওয়ার্ড, যদি আমার নতুন ওয়ার্ড এখন খুব কম আসে, মোটামুটি সব ওয়ার্ডই কোনো না কোনো ভাবে গেস করতে পারি অ্যাটলিস্ট, এক্সকিউজ মি, সরি, হুবহু না পারলেও গেস করতে পারি। এটা এক্সপেরিয়েন্সের সাথে হয়, বা অনেক ওয়ার্ড পড়লে বা ওয়ার্ড নিয়ে এত বেশি এনথুসিয়াজম থাকলে এটা হয়, এটা টাইমের সাথে সাথে হয়ে যায়। ভালোই লাগে ওয়ার্ড পড়তে আমার অলওয়েজ। কিন্তু নতুন একদমই চকমকা নতুন ওয়ার্ড আমার কাছে খুব কম আসে এখন। মানে দেখা যায় যে কোনো না কোনোভাবে জানি, বা যদি আসেও আমি ওটা নিয়ে এত পড়ে থাকবো না এখন। আমি জাস্ট একটু যাবো, একটু গুগলে যাবো, আচ্ছা ওয়ার্ডটা কি দেখি, একটু দেখলাম, একটু অরিজিনাল দেখি, ও আচ্ছা আচ্ছা, দেখে বেশ শেষ। দেখো যে উইকিপিডিয়া আর্টিকেল পড়ার মতো, একটা মুভি দেখার পর যেমন আমরা উইকিপিডিয়াতে গিয়ে দেখি মুভিটার কি অবস্থা, কোন ডিরেক্টর, তারপর ওদেরকে একটু খাটাই, ওই ডিরেক্টর আর কি কাজ আছে, এরকম এরকম। সো এরকম সম্পর্ক তৈরি হলো আপনার এখন এই ওয়ার্ডটার সাথে। এখন এটা হচ্ছে গুগলেরটা, যেটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি, মানে অরিজিনালটা একদম, মানে যে ডিকশনারিটা একটি সবার একবার দেখা উচিত। সো এইখানের মধ্যে এই যে মিনিং বললাম না আমরা এটাকে, আমরা এখন ডিকশনারি ভার্সেস থিসরাস এই জিনিসটা একটু বুঝাই। ডিকশনারি হচ্ছে একটা ওয়ার্ডের মিনিংটা বলে দিছে, ও কোন টেন্স, ওকে ভার্ব, সরি কোন পার্টস অফ স্পিচ, ওকে ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন, এটা একটু বোঝার ইম্পর্টেন্ট খুবই। তারপর হচ্ছে আপনার আম, তার কয়টা সেন্টেন্স ইউজেস দেখলেন, এটা হচ্ছে ডিকশনারি। তাহলে এটা কি? এই যে থিসরাস, এটা থিসরাস, এটার মানে দেখেন লেখা আছে বুক অর ইলেকট্রনিক রিসোর্সেস দ্যাট লিস্টস ওয়ার্ডস ইন গ্রুপস অফ সিনোনিমস এন্ড রিলেটেড কনসেপ্টস। এইটা হচ্ছে আপনি কাজে লাগাবেন। কারণ আপনি যে একটা ওয়ার্ডের, আমি বলছিলাম না 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে, ওয়ার্ডটা কিভাবে উদ্ধার করব? আপনি যে ওয়ার্ডটা মাত্র দেখলেন রিভাইভ, সেটা নিয়ে তো আপনি 5-10 মিনিট টাইম দিচ্ছেন, তো আপনাকে এটা আরো ম্যাক্সিমাম আউটপুটটা নিয়ে আসতে হবে ওয়ার্ডে। এবং এটা করে করে হচ্ছে আপনাকে লিস্ট ধরে পড়ার থেকে এভাবে করলে আপনার পুরো একটা ওয়ার্ডের ইউসেজটা, একটা ওয়ার্ডের ওভারঅল যে কনসেপ্ট যা যা আছে, সাবসিকুয়েন্ট রিলেটেড যা কনসেপ্ট, সবগুলো আপনার জানা হয়ে গেল, আপনার তখন আলাদা করে করে আর অন্য ওয়ার্ড শিখতে হয় না। তো থিসরাসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার আমার টোটাল ন্যাচারালাইজেশন অফ লার্নিং এর মধ্যে। কারণ আপনি তো ওয়ার্ড পিক আপ এত বেশি করবেন না, যে ওয়ার্ডই পিক আপ করতেছেন ওটা 14 গোষ্ঠী করতে হবে। 14 গোষ্ঠী করার জন্য তখন আপনার ওই যে ওই চিড়িয়াখানার কাছে যেতে হবে আর কি একটু, বাট প্রথমেই যাবেন না, মানে প্রথমে আপনি লিস্টে যাবেন না, প্রথমে আপনি ওয়ার্ডকে পিক আপ করবেন। পিক আপ করার পরে দেন হচ্ছে আপনি ওয়ার্ডটাকে সব লিস্টের মধ্যে খুঁজবেন কিভাবে। এই যে এখানের মধ্যে যে সিমিলার করে করে বক্স আছে না, রিসাসিটেট, ব্রিং রাউন্ড, ব্রিং টু লাইফ, এই যে এই পাঁচটা, এই যে এই জিনিসপাতিগুলো, এটা হচ্ছে আমার থিসরাস। তেমনি ভাবে এই যে এখানে গিভ, এটার মধ্যে যে রিইনভিগোরেট, রিভাইটালাইজ, রিফ্রেশ, এনার্জাইজ, রিঅ্যানিমেট, রিসাসিটেট, ব্রেস, ফোর্টিফাই, স্ট্রেংথেন, রিভিভিফাই, এগুলো হচ্ছে আমরা থিসরাস। তাহলে থিসরাস আসলে কি? যেটার মধ্যে ওই ওয়ার্ডের সিনোনিমস অ্যান্ড সিমিলার টাইপের মিনিং এর ওয়ার্ড বা ফ্রেজ গুলো থাকে। সিমিলার বলছি কিন্তু সিনোনিমস বলি নাই। এই কনসেপ্টটা জিআরই সেন্টেন্স ইকুইভ্যালেন্স, যেটা আমি পড়াবো মেবি আরো অনেক ক্লাসের পরে, 2-3টা ক্লাসের পরে, বা হয়তো মাঝে মাঝে পড়াতে পারি।
শিওর না কবে, ওখানের মধ্যে কাজে লাগবে আপনার এই সেন্টেন্স ইকুইভ্যালেন্সের মধ্যে সময় আপনার এই সিমিলার মিনিং এর ব্যাপারটা কাজে লাগবে। ওখানে এটাই ফাইন্ড আউট করতে হয় একটা ব্ল্যাঙ্কের মধ্যে দুইটা সিমিলার মিনিং এর ওয়ার্ড কে বসাইতে হয়, ঠিক আছে? তো ওখানে নট নেসেসারিলি আপনার সিনোনিমস হইতে হবে, মানে সিনোনিমস মানে তো প্রতিশব্দ, মানে একদম হুবহু সেম মিনিং। প্রতিশব্দ হইতে হবে এরকম কোনো কথা নেই, সিনোনিমস হইতে হবে এরকম কোনো কথা নেই। আপনি এটা জাস্ট সিমিলার টাইপের মিনিংটা ক্যারি করলেই হয়ে যাবে। সো থিসরাসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা অনেক কথা বললাম, এখন আমি একটু আমার এখানে ফিরে আসি স্টপ করে। আচ্ছা, আমি একটু ব্যাক করছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন এখানের মধ্যে। ওকে, আই গেস কারো কোয়েশ্চেন নাই। সো আমি হচ্ছে তাহলে এবার আবার স্ক্রিন শেয়ার করতে পারি। ও আচ্ছা, একজন বসে অল টাইম কি এই টেকনিকে পড়বো? টেকনিক তো এখনো শেষই হয় নাই বলতে গেলে। অল টাইম মানে হচ্ছে আপনি যদি টাইম থাকে হাতে ১ বছর বা 6 মান্থস এর মতো, তখন হচ্ছে আপনি এভাবে করে, করে পিক আপ করে, করে ওয়ার্ডগুলো শিখেন। কেন পিক আপ করে ওয়ার্ড শেখাটা কেন লাভজনক? সেটা হচ্ছে আপনি প্রতিদিন ধরেন টাইম রাখবেন যে আপনি আজকে ১ টা আর্টিকেল পড়বেন ডেইলি স্টারে বা ২ টা আর্টিকেল পড়বেন বা নট নেসেসারি ডেইলি স্টার, যেকোনো জায়গা থেকে ওয়ার্ড পিক আপ করেন। পিক আপ আপনি একটা পর্যায়ের পর আপনার ওয়ার্ড রিপিট আসা শুরু করবে। ঠিক আছে? মানে এমন না যে আপনি এখন ওয়ার্ড পিক আপ করতেছেন, আপনার ৫ মাস পর আপনার ওয়ার্ড গুলা হবে, মানে নতুন নতুন আসবে, সব এরকম না। দেখবেন যে আপনি এতদিন যা ওয়ার্ড গুলো পাইছেন ওগুলোর মধ্যে রিপিট হবে। কেন? কারণ আপনি যে ৫টা ৬টা ওয়ার্ড নিচ্ছেন ওই প্রতিটা যখন সিনোনিমস নিয়ে পড়তেছেন, গুছায় পড়তেছেন, ইউজেজ গুলো ধরে ধরে দেখতেছেন, তখন হচ্ছে আপনার আলটিমেটলি মানে ওয়ার্ডটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং অনেক বেড়ে গেছে। তখন এই টাইপের ওয়ার্ডগুলো যখন আপনার সামনে লেখাতে আসবে তখন আর আপনি আর ওগুলো পিক আপ করবেন না। কারণ আপনি কয়বার পিক আপ করবেন? রিভাইভ আপনি শিখছেন। রিভাইভের সাথে রিসাসিটেট, এনার এনার কি জানি আরো কয়েকটা রিভিভিফাই এরকম ওয়ার্ডগুলো ছিল। আর এগুলো যদি আপনি কখনো দেখেন পেপারের মধ্যে বা অন্য জায়গাতে, তখন কি আর আপনি ওই ওয়ার্ডগুলোকে আবার পিক আপ করবেন? না তো। আপনি তো একবার ওগুলো পড়ে ফেলছেন। সো অ্যাজ দ্য টাইম গোজ বাই যেটা হয় এই মেথডে, আপনার ১ম এ হচ্ছে সবগুলো ওয়ার্ডই নতুন। আস্তে, আস্তে গিভ ইট 1 মান্থ, গিভ ইট 2 মান্থস। প্রতিদিন একটু, একটু করে পড়তেছেন। প্রতিদিন একটা আর্টিকেল থেকে ৪-৫ টা ওয়ার্ড পড়লেন। লিস্ট ধরে না। ৪-৫ টা ওয়ার্ড পিক আপ করে এই ওয়ার্ড গুলাকেই দুনিয়া ঘেঁটে ঘুটে পড়তেছেন। পড়ার পর যেটা হবে আল্টিমেটলি আপনি ওই ওয়ার্ড গুলাকে সরি ওই যে আপনার কি বলেছিলাম? হ্যাঁ, যেগুলো পিক আপ করে পড়তেছেন সেই পিক আপ করা ওয়ার্ড গুলো আস্তে, আস্তে কমা শুরু করবে। মানে হচ্ছে আপনি এখন তো আরো অনেক পারেন, আরো অনেক পারেন। তাই না? যত বেশি আপনি পারতেছেন তত বেশি আপনার ১ম এ আপনার সবই unknown শিখতেছেন। একটু আনন্দ কমতেছে, প্রায় আনন্দ কমতেছে। যে আমি একটু আগে বললাম না, আমি যখন এখন পড়তে যাই কোন একটা ইংলিশের কিছু, আমার দেখা যায় যে আর নতুন ওয়ার্ড তেমন আসে না। মানে নতুন ওয়ার্ড আমার জন্য আর তেমন আসে না। কারণ আমি ওয়ার্ড গুলো কোনো না কোনোভাবে জানি বা পড়ছি লাইফে। রাইট? সো এই যে নতুন ওয়ার্ডকে কমানোর জন্যই হচ্ছে এই কাজটা। তো ওভার দ্য টাইম আপনার দেখা যাবে আপনি সব ওয়ার্ডই কম বেশি পড়ে ফেলছেন, সব বেশি জানেন। আস্তে, 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 আস্তে আপনার ওয়ার্ড কমা শুরু করবে। তো এভাবে করে যেটা হবে এরপরে আপনি লিস্টে যাবেন। এরপরে আপনি ম্যাগুস 1000, ম্যানটন 1000 এ যাবেন। কখন? আফটার 3 মান্থস চিন্তা করেন। ৩ মাস আপনি এভাবে পড়লেন। এভাবে পড়ে আপনি অনেক ওয়ার্ড স্টক করেন। নিজের মধ্যে শিখেন ভোকাবুলারি। আপনার জানা লাগবে না ওটা কিসের ওয়ার্ড? জিআরই ওয়ার্ড নাকি হ্যানো ওয়ার্ড নাকি এসব জানা লাগবে না। তো এটা নিয়ে আমি একটু পরে বলিস। তারপরে গিয়ে আপনি লিস্টের মধ্যে যান। তারপরে গিয়ে আপনি দেখেন যে কতগুলো ওয়ার্ড আপনি পারেন বা কতগুলো ওয়ার্ড আপনি পারেন না। এখন এখানে একটা কথা আছে। হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড বলে একটা কথা আমি যেটা জিআরইতে অনেক প্রচলিত। যেমন ব্যারনসের জিআরই 333 ওয়ার্ডস বা ম্যাগুসের 1000 ওয়ার্ড। এই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আসলে কি জিনিস? হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড বলতে আসলে বুঝাচ্ছি যে বুঝায় যারা ওরা সেটা হচ্ছে বলে যে এই ওয়ার্ডগুলো অনেক বেশি, বেশি আসে জিআরইতে। মানে ওদের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ওরা দেখছে যে এই ওয়ার্ডগুলো হচ্ছে অনেক বেশি, বেশি ওরা জিআরইতে পাইছে। সো কেউ যদি এই ওয়ার্ডগুলো খুব ভালো মতো পারে তাহলে হচ্ছে তার জিআরইটা ক্র্যাক করা অনেক ইজি হয়ে যাবে। এটা হচ্ছে প্রিন্সিপালটা, মানে এটার মূল নীতি হচ্ছে এটা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের। এখন এটা কি কোনো গ্যারান্টি দেয় না? এটা কোনো গ্যারান্টি দেয় না। তো জিআরই ৩৩৩টা ব্যালেন্সের ওয়ার্ড পড়ে যে মানুষ জিআরইতে সব ওয়ার্ড কমন পাবে এরকম না। বাট চান্সেস আর হায়ার, প্রবাবিলিটি অনেক বেশি থাকে যে আপনি হয়তো ওই ওয়ার্ডগুলোকে অনেক বেশি পাবেন। এটা হচ্ছে ওদের কথা আরকি। এখন যারা অলরেডি অনেক ভোকাবুলারি জানে, এখন আপনি কোন লেভেলে আছেন
প্রবলেম কি জানেন আমাদের? আমরা জিরো লেভেলে আসি, এটা আমরা হয়তো জানি বা জানি না, কিন্তু আমরা স্টার্ট করতেছি হচ্ছে যে হাই লেভেলের ওয়ার্ড দিয়ে। তো তখন আপনার স্কোর ভালো হবে কেমনে? আপনাকে তো যে স্কোরটা আসে 170 হচ্ছে হাইয়েস্ট, স্টার্টস ফ্রম 130, 130 থেকে 170, মানে আপনি যদি জিআইতে বসে কিছু নাও অ্যান্সার করেন আপনি 130 পাবেন। এখন 130 বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু জিরো, এটাকে স্কেল করা হয়। এখন আমি এটা আজকে শিখাবো না, অন্য একটা সময় নয় বলবো যে স্কেল স্কোর বলতে কি বোঝায়। বাট আপনার রেঞ্জ হচ্ছে 130 থেকে 170 পর্যন্ত। এই যে রেঞ্জ 40 মার্কসের একটা রেঞ্জ, 40 স্কোরে 130 থেকে 170, 130 থেকে 140 হচ্ছে একদমই বাজে অবস্থা, 140 থেকে 150 একটু ভালো, বাট অ্যাভারেজ, স্টিল বিলো অ্যাভারেজ। 150-র উপরে মানে অ্যাবাভ অ্যাভারেজ। এবং বাংলাদেশের মানুষ যদি না, আমরা ভার্বালে 150 প্লাস পাইলেই ইটস গুড, এটা আমাদের পার্সপেক্টিভ থেকে অনেক ভালো, এন্ড এটা ওরা এক্সপেক্টও করে না যে আমরা এখানে কোপায় ফেলবো। ইউজুয়ালি ভার্বালে খুব ভালো ভালো স্কোর করে হচ্ছে ইয়ারা, মানে ধরেন আইদার খুবই তার বাংলাদেশ থেকেও হয় না তা না, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড বা এরকম, বা ইংলিশ মিডিয়াম হইতে হবে এরকম না, যার ইংলিশটা অনেক আগে থেকে খুব ভালো, যে ইংলিশে খুবই খুব বেশি কমফোর্টেবল, লাইক একদম ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মতো করে ইংলিশ বলতেছে, ইউজ করতেছে, সে যদি অনেক বেশি বই পড়ে বা অনেক বেশি টেকনিকগুলো ইউজ করে, সে হয়তো ভার্বালে খুব ভালো স্কোর করতে পারে। আদার দেন দ্যাট 150 থেকে উপরে পাওয়া আমাদের জন্য ভালো, অ্যাবাভ এভারেজ। 160-র উপরে পাওয়া এক্সেলেন্ট ভার্বালের জন্য, যেটা আমিও পাইনি, আমি 157-এ এসে আটকাইছি। আমার কাছে মনে হয় আমার ভোকাবুলারি স্টক ওয়াইজ আমার 160 প্লাস পাওয়া উচিত ছিল। আমি লাস্টে কিছু ভুল করছিলাম। একটা ভুল হচ্ছে আমি ইটিএস এর যে ছোট যে ভার্বালের কোয়েশ্চেন বইটা, ওইটা আমি পুরোটা সলভ করে যাইনি। তো সময়টা আসলে ওই যে আইবিআর এমবিএর প্রিপারেশনের ভাইভাও চলতেছিল, তো ভাইভার নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছিলাম। তো একটা ওই উইকে হইতেছিল সবকিছু, জিআইটা ওই উইকে ছিল। সো আমার কিছু জিনিস প্র্যাকটিস করে যাওয়ার কথা ছিল, আমি করি নাই। অ্যান্ড আমি যেটা মনে করি যে আমার যে ভোকাবুলারি ছিল, সেই ভোকাবুলারিটা ওয়াইজ আমার 160 উপরে পাওয়া উচিত ছিল, মানে এটা না পাওয়াটা ভালো হয় নাই, পাওয়া উচিত ছিল। কিন্তু মানে আমার ওভারঅল স্কোরটা খুব ভালো দেখাচ্ছে কোয়ান্টের কারণে, তখন না হয় 328 বা এরকম হয়ে যেত আর কি, আর 2-3টা বাড়লে। ঠিক আছে, নেই বলতেছি। সো দ্য থিং ইজ, এটা কিন্তু আপনার লাস্ট রাউন্ডের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আপনি কোয়েশ্চেনটা কেমন প্র্যাকটিস করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। সো কামিং ব্যাক, যে আপনার এই হাই ফ্রিকোয়েন্সির ব্যাপারটা যেটা বলতেছিলাম, যে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আপনার যদি হচ্ছে মানে এটা পড়ে গেলে মানে আপনার সব কমন পড়ে, ব্যাপারটা এরকম না। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যখন আমরা ফার্স্ট এটা পড়তে যাই, ধরেন আমার অবস্থা খুবই খারাপ, জিরো, আপনার তো 130 থেকে 170 এর মধ্যে থাকতে হবে, তাই তো? সো 130 থেকে 170 এর মধ্যে তো আপনার স্কোরটা আসবে। এখন আপনি আপনি আসেন হচ্ছে 130 লেভেলে, আপনি 170 পাওয়ার জন্য যে ওয়ার্ডগুলো পড়তে, ওগুলো পড়তেছেন, তো তাহলে হবে? আপনাকে তো আগে বেবি স্টেপ নিয়ে আগে 150-তে 140-তে উঠতে হবে, 140-র পর 150-তে যাইতে হবে, তারপরে গিয়ে 160-তে যাইতে হবে, এরকম ভাবে যাবে। ম্যাথের মতো চিন্তা করেন জিনিসটাকে। ম্যাথে ধরেন ছোটবেলায় যে ম্যাথ পরীক্ষা দিতেন, জিআরই কথা ভুলে যান, ছোটবেলায় ম্যাথ পরীক্ষার কথা চিন্তা করেন। ছোটবেলায় কিছু ম্যাথ থাকতো অনেক ইজি, কিছু ম্যাথ থাকতো অনেক কঠিন, যেমন সরল অঙ্কগুলো অনেক কঠিন হইতো, মানে ফর এক্সাম্পল সিম্পলিফিকেশন, যারা ইংরেজি ভার্সনে ছিলেন। সো এই ধরনের ম্যাথগুলো ফার্স্টে ধরলে একটু কঠিন লাগে, বা আরো কিছু টাইপের ম্যাথ ছিল যেগুলো অনেক কঠিন টাইপের। সো সবাই আমরা কি করতাম, সবাই আমরা যেটা জানতাম, সব টিচাররা বলতো, সবাই বলতো, বাসা থেকে বলতো, অলওয়েজ বলতো সবাই, যে আগে যেটা ইজি সেটা আগে শুরু করো, সেটা আগে দাও। কেন? এটা কেন? কারণ আপনি যখন বসছেন পরীক্ষার খাতায়, পরীক্ষার সামনে দিতে, স্কুলের কথা চিন্তা করেন, when you are beginning the exam, আপনি কিন্তু জিরোতে আছেন। আপনি একজন ভালো ক্রিকেটারের কথা চিন্তা করেন, সে অনেক রান করতে পারে, ফর এক্সাম্পল বিরাট কোহলি অর রিকি পন্টিং, এই টাইপের মানুষও অনেক ভালো ভালো রান করে আসছে লাইফে, হ্যাঁ, হাজার হাজার রান করে আসছে। কিন্তু একটা ম্যাচে যখন সে ফার্স্টে নামছে, সে কিন্তু জিরো দিয়ে স্টার্ট করতেছে, রাইট? ওই মোমেন্টে সে জিরো। তো ওই সময়ের জন্য প্রথমে যারা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, প্রথমে এত রিস্ক নেয় না, বাংলাদেশি প্লেয়ারটা ছাড়া আর কি, ওরা তো আবার একটু গবেট টাইপের। সো হচ্ছে ওরা যেটা করে, এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানরা একটু টাইম নেয়, একটু স্টেডি হয়, তারপরে গিয়ে ইয়া করে, হ্যাঁ, তারপরে গিয়ে হচ্ছে আপনার মার্ক। কারণ প্রথম ফার্স্ট ফিউ বলস আর ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট ফিউ ওভার্স আর ভেরি ইম্পর্টেন্ট ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে। কারণ ওই সময় আপনাকে আগে বুঝতে হবে পিচটা কিরকম, বোলার কেমন বল করতেছে, এরকম করে। তো ইজি করে করে, চাপ দেয় না। ম্যাথ পরীক্ষাতে আমরা এটাই করতাম না, যে আমরা আগে ইজি ম্যাথগুলো করতাম, যে ম্যাথগুলো আমরা পারি খুব ভালো মতো, একদম শিওর, যেটা আমরা একেবারে পারা, আমি সেটা আগে করি। সেটা করে একটু কনফিডেন্স বাড়ে। আচ্ছা, আমি এখানে জিরো নাই, ওই ধরেন আমি কয়েক রান নিয়ে নিলাম, আমি এখানে জিরো রানে নাই,
তেমনি আমি কয়েকটা ম্যাথ করে ফেললাম, আমি কিন্তু জিরো ম্যাথের মধ্যে নাই, আমি আরো কয়েকটা ম্যাথ করে ফেলছি। সো আমার 4-5টা ম্যাথ হয়ে গেল। দেন আমি কিন্তু হচ্ছে যে আমি আলটিমেটলি ম্যাথ যখন কয়েকটা এরকম ভালো মতো করলাম, তখন হচ্ছে যে আমার কনফিডেন্স আসলো। সেম প্রসেসটা এবার আপনি চিন্তা করেন ভোকাবুলারি ক্ষেত্রে। আপনি এখানে যেটা করতেছেন, ভোকাবুলারি বলেন বা জিআই ভার্বালে বলেন, প্রথমেই অনেক অতিরিক্ত উপরে চিন্তা করার দরকার নেই। আগে আপনি নিজের লেভেল আইডেন্টিফাই করেন। আপনি যদি আগে প্রথমে দেখেন যে আপনার অবস্থা খুবই খারাপ, আমি ধরে নিচ্ছি আমাদের ম্যাক্সিমাম অবস্থা খারাপ, কারণ এটার থেকে আমাকে শুরু করতে হবে। আমি অ্যাজ এন ইনস্ট্রাক্টর আমি চেষ্টা করবো জিরো থেকে কাউকে চিন্তা করতে, এরপর সে যে লেভেল আছে সেই লেভেল থেকে সে পুশ করবে। আপনি প্রথমে নিজের লেভেল আইডেন্টিফাই করেন, এরপর ওই লেভেল থেকে আস্তে 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 শিখেন। আপনি কখনোই ওয়ার্ড শিখেন নাই, আর না আমি যদি আপনাকে এই কঠিন কঠিন ওয়ার্ড বলা শুরু করি, তাহলে তো আপনার জন্য সবই প্যারা লাগবে। আপনাকে ইজি ওয়ার্ড থেকে শিখতে হবে। আচ্ছা, ইজি কোনগুলো আপনি পারেন না, পেপার দেখেন বা আর্টিকেল দেখেন, এরকম। আচ্ছা, এরকম। আচ্ছা, হোয়াটস দ্য বেস্ট টেকনিক্স, মালিয়া প্রশ্ন করছে, হোয়াটস দ্য বেস্ট টেকনিক ফর ডেইলি ভোকাবুলারি প্র্যাকটিস। সো বেসিক্যালি ডেইলি আমি এখন যেটা বলতেছি, এই প্রসেসটা এটা এখন শেষ করতে পারি এবং আজকে শেষ করতে পারবো না, আমি আরো 5-10 মিনিট হয়তো নিতে পারি। দেন এটা লেভেলে গিয়ে নেক্সট উইকে আবার দেখা হবে এটা নিয়ে, যে আপনার এই যে যেটা বলতেছিলাম আমি পিকিং আপ ওয়ার্ডস, এটা একটা ডেইলি করা জিনিস আমি বলতেছি, মানে এটা প্রতিদিনই করতে হবে। প্রতিদিনই হচ্ছে কোনো একটা ওয়ার্ড দেখে এরকম করবেন। মানে একটা ওয়ার্ড আপনি ধরলেন প্রতিদিন, মানে একটা আর্টিকেল থেকে সে পিক আপ করলেন, পিক আপ করার পর ওটার 14 গোষ্ঠী উদ্ধার করবেন। 14 গোষ্ঠী উদ্ধারটাই আমি এখনো শেষ করতে পারিনি, আমি মনে হয় আজকে 5টা গোষ্ঠী উদ্ধার করতে পারবো না। 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য আমার নেক্সট ক্লাসে যেতে হবে আর কি, টোটাল সব মিলে। সো এই যে এই প্রসেসটাই হচ্ছে ডেইলি করতে বলতেছি আমি। হ্যাঁ, এখন ডেইলি ভোকাবুলারি প্র্যাকটিস যদি আবার এরকম হয় যে আপনার অলরেডি অনেক ভোকাবুলারি পারেন, এরকম কেসে যদি আপনি থাকেন, তখন আপনার উচিত হবে হচ্ছে এই ফ্ল্যাশ কার্ড টাইপের জিনিসপাতিগুলো ইউজ করা। সো আমি যেটা বলি, আমার কাছে সবচেয়ে ফাইন লাগছে যে অ্যাপটা, সেটা হচ্ছে গ্যালভানাইজ ভোকাবুলারি, গ্যালভানাইজ জিআরই ভোকাবুলারি, একটা ইন্ডিয়ান একটা টেস্ট প্রেপ কোম্পানি। তো ওরা প্রবলি অ্যাপটা এখন আপডেট করে নাকি আমি জানি না, এটা এক সময় পর্যন্ত করতো, অ্যান্ড্রয়েডেও আছে, আইফোনেও আছে। গ্যালভানাইজ, GALVANIZE, গ্যালভানাইজও কিন্তু একটা ওয়ার্ড দেখছেন, এই যে একটা টেস্ট প্রেপ কোম্পানি থেকে একটা নাম পাওয়া যাচ্ছে একটা ওয়ার্ড। গ্যালভানাইজ মানে হচ্ছে যখন কাউকে খুব আপনি ইন্সপায়ার করতেছেন। টেস্ট প্রেপ কোম্পানির নাম তো এরকমই হবে, একটা টেস্ট প্রেপ কোম্পানির নাম তো আপনার ইয়া হবে না, মানে এরকম ডিপ্রেসিং কিছু হবে না যে আমি আপনাকে ডিপ্রেস বানাই ফেলবো। সো এটা হবে উৎসাহ, মানে অনুপ্রাণিত করা, ইন্সপায়ার করা, রিজুভিনেট করা, ওই যে রিভাইভের সাথে মিলে যায়, আমি কাউকে খুব মানে ইগনাইট করতেছি, তো গ্যালভানাইজ করতেছি। আবার গ্যালভানাইজে কিন্তু কেমিস্ট্রিতে আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সেটা একটা টেকনিকের নাম, ওটা ডিফারেন্ট, বাট ওইটার সাথে এটা রিলেশন আছে কিছু, ওয়ার্ডের অরিজিনটা দেখলে এগুলো বোঝা যায়। তো এই গ্যালভানাইজ টেস্ট প্রেপ এদের একটা অ্যাপ আছে, গ্যালভানাইজ জিআরই ভোকাবুলারি। যদি এখন প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে পান, নামায় ফেলেন। এটার মধ্যে দেখবেন যে খুব গেমিফাইড ওয়েতে ওয়ার্ডগুলো করতে হয়। আমি এখন কিছু বলবো না, জাস্ট অ্যাপটা নামায় খেলা শুরু করেন, নিজে নিজেই বুঝবেন এটা কিরকম। এটা আমাকে সবচেয়ে বেস্ট ওয়ে লাগছে ভোকাবুলারি ডেইলি প্র্যাকটিস, মানে এমনি জাস্ট এমনি বসে আছেন এরকম প্র্যাকটিস করার জন্য। আর যদি জিরো লেভেলে থাকেন ডেইলি ভোকাবুলারি প্র্যাকটিসের জন্য, আমি এখন যেভাবে বলতেছিলাম সেটা, তো আমি আরেকটু কিছু টাইম নিব, আমি আবার ব্যাক করি, আমরা আবার আমাদের ইয়াতে ফিরে যাই, আমাদের এই প্রসেসটাতে ফিরে যাই। সো আমি যদি আবার এখানে দেখি যে এখানের মধ্যেই, তো হ্যাঁ, আমি যেখানে হাউ বাংলাদেশ রিভাইভিং ম্যাক্রো ইকোনমি, আমি রিভাইভ ওয়ার্ডটা নিয়ে এখানে হচ্ছে সার্চ করতেছিলাম। এরপর সেকেন্ডটাতে চাই, থিসোরাসও আমি বুঝাইছি সিমিলার মিনিং গুলো। এরপর আপনি কিন্তু এখনো যদি নোট করেন নাই, কিছু লিখেন না কিন্তু, বাট লিখবেন কেমনে আমি বলতেছি। এই যে এই ওয়েবসাইটের কথা আমি মনে হয় আগের দিন বলছিলাম, vocabulary.com এর কথা। এইখানে গিয়ে এতক্ষণ আপনার যদি বোরিং লেগে থাকে গুগলের ডিকশনারিটা আপনি ভুলে যান, আপনি এটাতে যান, রিভাইভ। এই যে এখানে vocabulary.com এ যাবেন, এখানে গিয়ে দেখবেন যে লুক আপ নামে একটা আছে, এবং ওদের কথাটা খুবই সুন্দর, লুক আপ এ ওয়ার্ড, লার্ন ইট ফর এভার। দেখেন ওরা কিন্তু মেমোরাইজ বলে নাই, বলছে ওরা লার্ন বলছে। উই আর ট্রাইং টু লার্ন। লার্ন মানে কি, আপনি জিআরই যদি নাও দেন, ধরুন আজকে দেওয়ার চিন্তা করছেন, 6 মাস পর মনে হলো না না আমি জিআরই দিব না, আমি ইউরোপ যাব, তো তাতে কি, আপনি যা লার্ন করছেন এটা তো থাকবে, তাই না? জিআরির জন্য শিখছেন, বাট এর মধ্যে না জিআরি, মানে জিআরি না দিলে আর আপনার ওয়ার্ডটা কাজে লাগবে না, এরকম তো না। সো আপনার ওয়ার্ডটা হয়তো ইউরোপে গেলেও কাজে লাগবে, তাই না? সো যদি ওখানে ইংলিশ, বাট স্টিল ইংলিশ ইজ দ্য মোস্ট ইউজফুল ল্যাঙ্গুয়েজ আর কি আলটিমেটলি কমিউনিকেশনের জন্য। কারণ অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনার এখন আর ইংলিশের মতো করেও শিখতে পারবো না, টু বি অনেস্ট। সো রিভাইভ
এই ওয়ার্ডটা আপনি vocab.com এ যাবেন, লার্ন ইট ফরএভার করার জন্য কি করবেন, রিভাইভ দেখছেন, এখানে দুটা রিভাইভ আসছে, রিভাইভড, রিভাইভ। আমরা প্রথমটাতে যাই। আচ্ছা, কি আছে এখানে? কেন এটা vocab.com খুব ভালো? এই vocab.com ওয়েবসাইটটা খুবই ভালো এই জন্য, বিকজ এখানের মধ্যে ইটস লাইক আপনি একটা ফ্রেন্ডের কাছে গিয়ে বলছেন, এই যে আচ্ছা দোস্ত, আমি তো রিভাইভ মানেটা বুঝেছি না, রিভাইভটা একটু বুঝাইতে তো আমাকে, এটা মানেটা কি, তুই তো অনেক ওয়ার্ড পারিস। এখন ও আপনাকে বলবে যে আচ্ছা, টু রিভাইভ মানে হচ্ছে কোন একটা কিছু নিউ এনার্জি দেওয়া বা নিউ লাইফ দেওয়া, বুঝছিস? ধর আমি একটা জিনিস মধ্যে একটা নতুন লাইফ দিলাম, নতুন একটা এনার্জি দিলাম, এটাই হচ্ছে রিভাইভ করা। যেমন তুমি যদি হচ্ছে যে কখনো ওই যে গাছে পানি দাও, আমি তখন গাছটাকে রিভাইভ করতেছি। বা একটা পার্টি অনেক বোরিং হয়ে গেছে, এখানের মধ্যে হচ্ছে যে সবাই খুব মানে ঘুম আসতেছে, সবার পার্টির মধ্যে গেছে, একটা পার্টির মধ্যে সবার অনেক চিল করার কথা, আনন্দ করার কথা, সেটা না করতেছে না। তো তুমি করলা কি, যে গিয়ে ওই কারাওকে আছে না, কারাওকে মেশিন, কারাওকে মেশিন হচ্ছে কোনটা, ওই যে যেটা দিয়ে গান করে এরকম আর কি, লাইক হচ্ছে লিরিক্স আসতে থাকে, মিউজিক আসতে থাকবে, ইউ আর জাস্ট সিং দ্য সং। সো ক্যারাওকের সময় কি হয়, ক্যারাওকের সময় সবাই খুবই একদম সুর মিলানো শুরু করে, গান গাওয়া শুরু করে, তখন পার্টিটাকে আর বোরিং থাকবে না, পার্টিটা তখন রিভাইভ হয়ে যাবে। আমি বাংলায় বলছি কথাগুলা, এই কথাগুলো এখানে ইংলিশে লেখা আছে। So to revive something is to provide it with new energy or life, like when you revive a drooping plant by watering it. Drooping মানে বুঝতেই পারতেছেন, drooping plant মানে হচ্ছে যেটা নিস্তেজ হয়ে যাচ্ছে, ঢলে পড়তেছে, এরকম প্ল্যান্ট, এরকম একটা উদ্ভিদ আর কি, গাছ। Or when you revive a boring party by breaking out the karaoke machine. এখন এইটুকু পড়লেই মোটামুটি রিভাইভের পুরা মিনিংটা যদি আপনি নাও জানেন, বুঝে যাওয়া যায়। Now compare this with this. একটু আগে আমরা এখানে ছিলাম, রাইট? এখানে এটার সাথে কম্পেয়ার করেন, এটা কিন্তু অনেক খটোমটো, অনেক বেশি ফর্মাল, রাইট? এই এই মিনিংটা রিস্টোর টু লাইফ অর কনসিয়াসনেস, মনে হচ্ছে এটা কেমন মনে হয়, মনে হচ্ছে যে একটা খুবই স্যুট টাইপ পরা মানুষের বলে রিস্টোর টু লাইফ অর কনসিয়াসনেস, হ্যাঁ, রিগেইন লাইফ কনসিয়াসনেস অর স্ট্যান্ড। তো আপনি হুট করে দেখলে প্যারা লাগবে, এটা এখানে এই প্যারাটা লাগে না। আপনি একটু একটু ইংলিশ যদি মোটামুটি পারেন, রিভাইভের এইটা দেখলে আমার খুব ভালো লাগবে জিনিসটা। টু রিভাইভ সামথিং ইজ টু প্রোভাইড ইউ উইথ নিউ এনার্জি অর লাইফ। এখন খুব কঠিন কিছু বলছে, খালি ড্রুপিং একটা ওয়ার্ড হইতে পারে একটু কঠিন, বাট এমনি দেখেন নিউ এনার্জি দেওয়া খুব ইজি করে বলছে। এরপর ওরা আবার রিভাইভের একটা অরিজিন দিচ্ছে। তো এটা নিয়ে আমি লিস্ট ডাউন করে নেক্সট ক্লাসে বলবো অনেকগুলো জিনিস, যে একটা ভোকাবুলারি অনেকগুলো অ্যাপ্রোচ আছে, সবগুলো অ্যাপ্রোচের কথা আমি বলবো। হ্যাঁ, লাইভ চলতেছে, গুড। সো এখানে একটা যে রিভাইভটা আসছে ল্যাটিন থেকে, আর এখানের মধ্যে এই যে ভিভার মানে হচ্ছে টু লিভ। সো ভিভিফাই, এই জন্য ভিভিফাই কথাটা ভিভিআইভি থাকলে মানে হচ্ছে এটা অনেক লাইফ রিলেটেড, মানে জীবন নিয়ে। সেগুলো আপনি পড়তে পারেন, পড়লে আপনি দেখেন না মনে থাকবে। আবার ডান পাশে একটা আছে যে সোর্স বিবিসি দিয়ে, শি সেড আওয়ার পার্টি হ্যাজ ডিটেরিওরেটেড ইন রিসেন্ট ইয়ার্স এন্ড আই সি অ্যান অপরচুনিটি টু ড্যাশ ইট থ্রু এ চেঞ্জ অফ দ্য প্রেজেন্ট কালচার। এটা কিন্তু একটু জিআরই টেক্সট কম্বিশনের সাথে হালকা পাতলা মিলে যায়। কিরকম? আওয়ার পার্টি হ্যাজ ডিটেরিওরেটেড মানে কি? নষ্ট হয়ে যাওয়া, মানে খারাপ, ফল করা কোনো একটা কিছু কোয়ালিটি। পার্টিটা হ্যাজ ডিটেরিওরেটেড ইন রিসেন্ট ইয়ার্স, রিসেন্ট ইয়ার্স ডিটেরিওরেট করছে, and I see an opportunity to dash it through a change of the present culture. মানে প্রেজেন্ট কালচারটাকে আমি একটু চেঞ্জ করে এটাকে কি করতে চাই, দেখেন একটা জিনিস খারাপ হয়ে আছে, আমি এটা আরো খারাপ করতে চাবো, আমি কি খারাপ না? মানে আমি তো খারাপ না, এখানে তো এরকম মনে হচ্ছে না। সে চাচ্ছে যে পার্টিটার অবস্থা খারাপ, ডেটেরিওরেট করছে, অবস্থা খারাপ করছে, অবনতি হয়েছে অবস্থার, সেটাকে ঠিক করতে যাচ্ছে। ঠিক করা মানে পজিটিভ, একটা পজিটিভ সেন্স। এখন আপনার মাথায় আছে রিভাইভ মানে তো এরকম, দেন প্রেজুডিস মানে হচ্ছে যে কুসংস্কার, রিভাইভ মানে হচ্ছে নতুন করে বাঁচানো, রিপ্রোচ মানে আমার এই মুহূর্তে মনে নাই, বাট এখানে এটা হবে না। আর রেইল তো রেইল মানে সরাই দেওয়া, আমরা এখানে অ্যান্সার হবে রিভাইভ। ওকে, কি হলো, চলে গেল কেন? আচ্ছা, এই যে আমি রিভাইভ, ও আচ্ছা রিভাইভ এই তো পারছি, এই যে এখানে আবার সুন্দর করে ওরা বুঝাই দিচ্ছে। এখন আমরা আবার এখানে ব্যাক করি, এরকম আপনি পারবেন, একটু করবেন, আপনি এরকম আরো করতে পারেন। অ্যাট ওয়ান টাইম ইট ওয়াজ ইভেন সো সিরিয়াস দ্যাট ইট ওয়াজ ডাউটফুল ওয়েদার শি উড ড্যাশ ফ্রম এ লং ফেইন্ট। মানে একটা সময় এটা এত সিরিয়াস ছিল, তার একটা কিছু একটা হয়েছিল, বুঝছেন, খুব খারাপ কিছু একটা হয়েছিল, দ্যাট ইট ওয়াজ ডাউটফুল, এটা মানে ডাউটফুল ছিল যে ওয়েদার শি উড ড্যাশ ফ্রম এ লং ফেইন্ট, ও সে হচ্ছে অজ্ঞান হয়ে গেছিল, কিছু একটা হয়েছিল, আমি এটুকু মনে বুঝলাম না, ইট ওয়াজ সো সিরিয়াস, এখানে বুঝলাম সে একটা ফেইন্ট মানে অজ্ঞান হয়ে যাওয়া, সে লম্বা সময় ধরে অজ্ঞান হয়েছিল, মানে এতক্ষণ ধরে অজ্ঞান হয়েছিল, সবাই অবাক হয়ে গেছে, মানে সবাই ভাবছে যে আয় হায়, এটা মনে হয় সে বিয়ে করবে না। তো এখানে কি হবে, শি উড কি করবো, আমি ওর অজ্ঞান থেকে ভালো হইতে চেষ্টা করবো না, সেটা হবে রিভাইভ।
আমি আবার যদি দিব এটা এরকম চলে আসবে। ব্যাস এরকম। এরকম আপনি চাইলে আরো অনেকগুলো দেখেন রিভাইভের উপরে আপনি অনেকগুলো কোয়েশ্চেন পাবেন। এটাই তো আপনার টেস্ট কম্পিটিশনে কাজ করে ফেলবে। ওকে, এখন আমার কথা হচ্ছে এখানে আসা। এই vocabulary.com এর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ওয়ার্ডগুলোকে আপনি অ্যাকচুয়ালি ন্যাচারাল হ্যাবিটেটের মধ্যে পেয়ে যাবেন। এই দেখেন এখানের মধ্যে অল সোর্সেস আছে, যে আপনি চাইলে এটাকে ফিকশনের মধ্যে, কোন একটা গল্পের বইয়ের মধ্যে, কোন একটা নিউজের মধ্যে, কোন একটা বিজনেস মানে স্পোর্টস এর ম্যাগাজিন বা কোন টেকনোলজি টার্মের মধ্যে ইউজ হয়েছে কিভাবে। দ্য রিটার্ন অফ দ্য কিং, এটা হচ্ছে জে.আর.আর. টকিন, ওই যে দ্য লর্ড অফ দ্য রিংস যারা পড়ছেন, আমি পড়ি নাই বাট এই তো জানি জে.আর.আর. টকিনের যে বইগুলো, দ্য রিটার্ন অফ দ্য কিং এর থেকে আসছে সেন্টেন্স। ফর কোল্ড দে seem to Sam after the noisome darkness behind, but the breath of them revived him. এটার অর্থ আমিও বুঝছি না, কারণ জে.আর.আর. টকিনের ইংলিশ খুবই হার্ড। সো মানে পরেরটা আমি বুঝছি, প্রথমটা আমি বুঝি না, এটা মেবি আমি কনটেক্সটে থাকলে বুঝতাম। রিভাইভ হিম মানে হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে কিরকম। তারপর দেখেন when she lost consciousness during the beatings, Walter would shove a stick down her throat to revive her for more abuse. খুবই বাজে একটা ব্যাপার, খুবই খারাপ। আচ্ছা, তো এখানে ধরেন আচ্ছা আপনি এখন অল সোর্সেস থেকে আমি নিউজে চলে যান, তাহলে নিউজ আর্টিকেলগুলোর মধ্যে রিভাইভ কখন ইউজ হবে সেটা পাবেন। যেমন এখানে বিবিসির মধ্যে some have pondered that Miss Grey may be offered a seat in the House of Lords, but would that revive all of these issues again? হাউস অফ লর্ডস হচ্ছে ওই যে আপনার ইউকে যে পার্লামেন্ট, সেখানে দুটা হাউস আছে, হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস। সো হাউস অফ লর্ডস হচ্ছে আপার হাউসটা, কমন্স হচ্ছে লোয়ার হাউসটা আর কি। এখন আমাদেরও ওই সংস্কার করে বলা হচ্ছে না যে আমাদের আইনসভাটা 2 কক্ষ বিশিষ্ট করার কথা, তখন আমাদের হয়তো এরকম হবে। বাট উড দ্যাট রিভাইভ অল অফ দিস ইস্যুস এগেইন, মানে এই ইস্যুগুলোকে তখন এটাকে রিভাইভ করবে। সো এটা ওই কনটেক্সটে গেলে বুঝা যাইতো। সো প্রবাবলি এখানে লিঙ্ক দেওয়া আছে, ইয়েস, যে আমি এখানে যদি যাই, আপনি চাইলে স্পেসিফিক্যালি এই সেন্টেন্সটা কোন লাইন ইউজ হয়েছে আপনি চাইলে ওখানে এই যে বিবিসি এখানে ক্লিক করলে চলে যেতে পারবেন। আপনি কেমনে বুঝবেন? এখানের মধ্যে সার্চ করেন, এখানে রিভাইভ, এই যে সাম হ্যাভ পন্ডার্ড দ্যাট মিস গ্রেটা, এটার আগে পরে পড়তে পারেন। এই যে আমি একটা ওয়ার্ড নিয়ে এত টাইম নষ্ট করতেছি, এটা শুনে দেখে অনেকে খুব কষ্ট লাগবে এখন, হায় হায় একটা ওয়ার্ড নিয়ে এত কিছু। ভাই একটা ওয়ার্ড নিয়ে প্রথমে আমি যত সময় নষ্ট করব, ইভেনচুয়ালি একটা ওয়ার্ড নিয়ে আমার সময় নষ্ট করা আরো কমবে, আরো কমবে, আরেকটা নতুন ওয়ার্ড নিয়ে আরো কমবে। কেন? কারণ দ্য মোর ইটস লাইক প্রথমে আপনার এআই চ্যাট জিপিটি যারা ইউজ করেন, যখন ফার্স্ট এআই চ্যাট জিপিটি ইউজ করা শুরু করছেন, এআই সাথে চ্যাট করতেছেন, প্রথমে ওর অ্যান্সার দিতে যেরকম লাগতো, এখন কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে, কারণ এখন আপনার সম্পর্কে জানে, প্লাস দুনিয়ার নানান মানুষ ওই প্রশ্নটা নিয়ে, ওই একই টাইপের টপিক নিয়ে তাকে প্রশ্ন করতেছে, সে এখন আরো জানে। হ্যাঁ, সো যে কোনো একটা টপিক ধরে দিবেন, সেটা মোটামুটি পারে এখন। যদি সে এখন না পারে, ট্রাস্ট মি অন দিস, আর 2 মাস পর সেটা অনেক ভালো পারবে। কেন? সে শিখতেছে আরো, আপনি তো লার্ন করতেছেন, তো একটু টাইম দিতে হবে। এখন একটা ওয়ার্ডের পিছনে অনেক টাইম দেওয়া অনেকে প্যারা লাগে, মানে কিন্তু কথা হচ্ছে একটা ওয়ার্ড থেকে অনেক ওয়ার্ড যদি আপনি শিখে ফেলেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে গেল। দেন এটা আমাদের লাস্ট কথা, ইউজেসটা দেখে ফেললাম, আমি সবগুলো লিস্ট করে নেক্সট ক্লাসে বলবো। আর একটা কথা বলে ফেলি, যেটা আপনার যাতে আপনার লস বর্ণে না হয়, যেটা লস প্রজেক্ট না, অলরেডি আপনি এখানের মধ্যে দেখছেন যে অনেকগুলা এরকম। আপনি লিস্ট ডাউন যখন করবেন খাতার মধ্যে, তখন রিভাইভটার মধ্যে আপনি সাথে যে কয়টা ওয়ার্ড আপনার পছন্দ হয়েছে, এখানে রিসাসিটেট বা রিইনভিগোরেট, এখান থেকে হচ্ছে আপনি ওয়ার্ডগুলো নিয়ে নিতে পারেন, আপনি এখান থেকেও নিতে পারেন, ওয়ার্ডগুলো এখান থেকেও নিতে পারেন। বাট আমার কাছে ওভারঅল থিসরাস মানে সিনোনিমসের জন্য এটা খুব ভালো লাগছে, মানে অক্সফোর্ড ডিকশনারিটা ভালো লাগছে। আর vocabulary.com-টা ভালো লাগছে হচ্ছে এই সেন্টেন্সের জন্য, বা এখানে সুন্দর করে করে যে এরকম ইয়া দেওয়া, আপনার এখানে যে একটা ফিল দ্য ব্ল্যাঙ্কস ছিল এটার জন্য, আর এইটার জন্য এখানে খুব সুন্দর করে বোঝা যায়। যে ওয়ার্ডটা আপনার কাছে একটু কঠিন মনে হবে, আপনি চলে যান vocabulary.com এর ওয়েবসাইটে, গিয়ে ওটা শিখে ফেলেন, ব্যাস। এটা ছিল আমি এটা লিস্ট ডাউন করে সুন্দর করে সাইডে, আমাদের শেষ হয় নাই, আর 2টা এপিসোড লাগতে প্রবাবলি, জানতাম যেটা এরকমই হবে। সো এরকমই ব্যাপার। আচ্ছা, সো এটাই হচ্ছে যে ব্যাপার। একজন প্রশ্ন বলছেন যে আগে এভাবে পড়ি নাই স্যার, ভালো একটা টেকনিক শিখলাম। থ্যাংক ইউ, ভালো, আপনার ভালো লাগছে জেনে ভালো লাগছে। হ্যাঁ, এই যে আগে শুধু মুখস্থ করতাম তাই মনে থাকতো না, এটাই আমি বলতেছি যে আপনি মুখস্থ করতে চান না। হ্যাঁ, যদি আপনার 1 মাস 2 মাস পর জিআরই পরীক্ষা হয়, তখন আলাদা ব্যাপার, তখন আপনার কিছু করার নাই, তখন আপনি তার এভাবে একটা একটা শিখতে পারবেন না। বাট আপনি টেক সাম টাইম, এটা একটা 1 ইয়ারের প্রজেক্টের মধ্যে চিন্তা করেন। আইডিয়ালি আমার কাছে মনে হয় যারা আগে থেকেই জিআরই প্ল্যান করতেছে, তারা প্রবাবলি 3rd ইয়ার থেকেই জানে, বা 4th ইয়ার থেকে হয়তো জানে যে তারা বাইরে যাবে। সো একাডেমিক পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু একটু ওয়ার্ড শেখা কিন্তু খুব কঠিন কিছু না। ওকে, আর যদি আপনার একাডেমিক পড়াশোনা শেষ হয়ে যায়, তাহলে আপনি এখন আইদার মাস্টার্স করতেছেন, কোন একটা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়ে গেছেন দেশের মধ্যে অলরেডি, এবং প্ল্যানিং টু গো অ্যাব্রড, অথবা আপনি হয়তো কিছু না করে
বসে আছেন বাসায়, জাস্ট এপ্লাই কাজ করতেছেন। আপনি হয়তো কোনো চাকরি-টাকরিতে জয়েন করেন নাই। আপনি হচ্ছে বাসায় বসে ১ টা বছর দিচ্ছেন। ওই ১ টা বছরের মধ্যে আপনি আস্তে, আস্তে পড়েন। লাস্টের দিকে করেন, জিআইটা দেন। দেন দিয়ে ভালো একটা স্কোর নিয়ে তারপরে এপ্লাই করেন। একটু ইনভেস্ট করতে হবে তো জিনিসটা দিয়ে। যেটাই আপনি করবেন, আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্টের টাকা নিয়ে হইতে পারে। হ্যাঁ? যেমন জিআইটাই তো একটা টাকার ইনভেস্টমেন্ট। একটা ৳২৫,০০০ দামি পরীক্ষা। সো আই থিংক আমি অনেকক্ষণ নিয়ে ফেলছি, কারণ আমি একটু ৫ মিনিট লেট করে শুরু করছিলাম। তো 10:40 তে আমাদের আজকে ১.৫ ঘন্টার প্রমিস হয়ে গেছে মোটামুটি। আমি একটু টাইম নিবো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমাকে। আমি আছি। ওকে, আই থিংক আর কারো প্রশ্ন নাই। সো আমি আজকে সেশনটা শেষ করতেছি। আবার দেখা হবে আমার সাথে নেক্সট উইকে, নেক্সট স্যাটারডে 9 PM, 9 PM to 10:30 PM। আমরা জিআরই ভার্বালটাই কন্টিনিউ করব। ভোকাবুলারি আজকে যা, যা বললাম সেটা একটু সামারাইজ করে ফেলি। সেটা হচ্ছে আমরা বললাম এতক্ষণ ধরে আজকে একটা কথাই বোঝানোর ট্রাই করছি, ন্যাচারালাইজেশন অফ লার্নিংটা। ন্যাচারালাইজেশন অফ লার্নিং মানে লার্নিংটা ন্যাচারাল করা, যাতে করে মুখস্থ করে চাপ না পড়ে। অ্যান্ড ন্যাচারাল করার জন্য আমরা কি যেটা করবো, আমরা ওয়ার্ডকে, ওই যে অ্যানিমেলকে চিড়িয়াখানা দেখতে না গিয়ে তাদেরকে সাফারি পার্কে দেখতে যাবো। দ্যাট মিনস আমরা ওয়ার্ডকে কোনো ডিকশনারি বা লিস্টের থেকে না নিয়ে আমরা একটা আর্টিকেল বা একটা মানুষের মুখের কথা, মানুষের একটা স্পিচ, দরকার হলে আপনি একটা স্পিচই দেখেন, বারাক ওবামার স্পিচ দেখেন বসে, বসে, বা অ্যাপেলের স্টিভ জবসের প্রেজেন্টেশনগুলো দেখেন। ওগুলোতে আপনি অনেক কিছু পাবেন হয়তো। নতুন, নতুন একটা পাবেন। সো এরকম জায়গা থেকে আপনি ওয়ার্ডগুলো পিক আপ করে সেই ওয়ার্ডটার আমরা একটা ওয়ার্ডই পিক আপ করবো, সেটা আমরা ১৪ গোষ্ঠী উদ্ধার করবো। তো ১৪ গোষ্ঠী আজকে পুরোপুরি উদ্ধার করা হয় নাই। সো নেক্সট পরেরগুলো গোষ্ঠীগুলো নেক্সট উইকে করবো। আজকে যে কয়টা করছি এটুকুই। নেক্সট দিন আমরা হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে কাইন্ডলি। আর যারা লেটে জয়েন করছেন, কাইন্ডলি প্রথম থেকে দেখে ফেলেন ভিডিওটা, এবং এর আগের এপিসোডটাও দেখে ফেলেন। পিকটিকের ওয়েবসাইট ফেসবুকে পাবেন। আর এটা যাদের ফেসবুকের ভিডিও দেখতে খুব প্যারা লাগে, যেমন আমার লাগে, ফেসবুকের ভিডিও দেখতে প্যারা লাগে, ইউটিউবের মধ্যে থেকে গিয়েও দেখেন। ইউটিউব দেখাটা ইজিয়ার স্ট্রিমগুলো। ওকে, ঠিক আছে। তো ফেসবুক, ইউটিউব দুইটাতেই দেখা হবে নেক্সট উইকেও। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বাই বাই।